যাবো। ঠিক আছে, কি অবস্থা সবার? তো সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ব্যবসা শিক্ষা অনুষদের ওয়েবিনারে। তো তোমরা যারা ইতিমধ্যে যুক্ত আছো তোমরা তাড়াতাড়ি তোমাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে চলে আসো, তার কারণ আজকে যারা লাইভে যুক্ত থাকবে একদম শেষ পর্যন্ত তোমাদের জন্য কিন্তু স্পেশাল গিফট থাকছে আমার আর আনাস ভাইয়ের পক্ষ থেকে। তো আনাস ভাইও কিন্তু যুক্ত হয়ে যাবে ইতিমধ্যেই। তো তোমরা যারা যুক্ত আছো তোমরা একদম শেষ পর্যন্ত যেন যুক্ত থাকো, এটা এনশিওর করো আমাকে। আচ্ছা, তো আমি কিছু কমেন্ট দেখে নিই কারা কারা যুক্ত আছে আমাদের সাথে। আমরা কিছুক্ষণের মধ্যে ওয়েবিনারটা শুরু করব, তো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যেন তারা এই ওয়েবিনারটা মিস না করে। তো আজকে আমরা বিজনেস স্টাডিজের পোলাপান যারা আছো তাদের জন্য একদম তোমরা একাডেমিক লাইফ থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত তোমাদের যা যা প্রশ্ন আছে বা যা যা গাইডলাইন দরকার হয় সব প্রোভাইড করে দিব। হ্যাঁ, তো দ্রুত তোমরা লাইভে যুক্ত হয়ে নাও। ওকে ওকে, তো তোমরা এখনো দেখছো তোমাদের কমার্সের পোলাপানদের কেন ফাঁকিবাজ বলি? দেখো মাত্র 3-4 জন লাইভে। তাড়াতাড়ি যুক্ত হও, ফ্রেন্ড সার্কেলকে মেনশন দাও দ্রুত, ফাস্ট। ওকে, হ্যাঁ মেনশন দাও, দ্রুত মেনশন দাও, এখনো লাইভে রিচ অনেক কম, এত কম রিচ দিলে হবে? এজন্য তোমাদেরকে ফাঁকিবাজ বলি। ওকে, তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেকে অ্যাড হয়ে গিয়েছে। তো আমরা শুরু করি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মুফরাদ হাসান মুগ্ধ, বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্টে। একদম বুড়া হয়ে গেছি, 4th ইয়ারে পড়তেছি। তো আজকে তোমাদের সাথে আড্ডা হবে, প্লাস হচ্ছে তোমাদের একাডেমিক টু অ্যাডমিশন লাইফ পর্যন্ত যা যা দরকার সব আমরা প্রোভাইড করে দিব আজকের এই ওয়েবিনারে। তো লাইভে কিন্তু আমি একা থাকছি না, তোমাদের সবার প্রিয় আনাস ভাইও থাকছে কিছুক্ষণ পরেই। তো আমরা শুরু করে দিই আজকের লাইভ। হ্যাঁ, তো অতি উৎসাহী 26, হ্যাঁ হ্যাঁ অতি উৎসাহী ব্যাচ। বাট এটা ভালো, অতি উৎসাহী থাকা ভালো, অতি উৎসাহীরাই কিন্তু এগিয়ে থাকে। হ্যাঁ, আচ্ছা ভাই, আগের ওয়েবিনারেও গিফট দিবেন বলছিলেন কিন্তু দেন না। হ্যাঁ, গিফট থাকবে, আমি কথা দিয়ে কথা রাখি। দেখবা ওয়েবিনার শেষে গিফট তোমাদের দিয়ে দিব, আমি নিজে এনশিওর করব গিফট। হ্যাঁ, আচ্ছা, তো জাকারিয়া হোসেন সায়েন্স থেকে কমার্সে শিফট করতেছি ভাই, আগের ওয়েবিনারেও গিফট দিবেন বলছিলেন কিন্তু দেন না। সবাই গিফট পেয়ে যাবা, এই ওয়েবিনারটা শেষ হলে গিফট পেয়ে যাবো। ওকে, তো আমরা ওয়েবিনারটা শুরু করি। তো তোমরা যারা এখন আছো তারা হচ্ছে এসএসসি 24 অর্থাৎ এইচএসসি 26 ব্যাচ, আর তোমরা প্রত্যেকেই ব্যবসা শিক্ষা অনুষদের শিক্ষার্থী, বা যারা হচ্ছে সায়েন্সে আছো, অনেকেই তোমরা সায়েন্সে আছো বা তোমরা সিদ্ধান্ত নিয়েছো যে তোমরা হচ্ছে কমার্সে শিফট করবা। হ্যাঁ, তো এই দুইটা দলই এখানে আছে, বা যারা হচ্ছে পিওর কমার্স ব্যাকগ্রাউন্ড আছো তারা একটু হাত পা সবই তোলো, যারা পিওর কমার্স ব্যাকগ্রাউন্ডে আসো। আর যারা হচ্ছে সায়েন্স থেকে কমার্স নিতে চাও, বা অনেকেই দেখে অনেক তোমরা আতঙ্ক কাজ করতেছে। ভাই একজন লিটারালি আমাকে ইনবক্সে কোয়েশ্চেন করছে যে ভাইয়া আমি সায়েন্স থেকে 1152 মার্ক পাইছি, হ্যাঁ আমি কি কমার্সের ম্যাথ পারবো? কোয়েশ্চেনটা দেখে আমি লিটারালি কি বলে কি, এম এ বলে কি, ও সায়েন্স থেকে এত ভালো মার্ক পাইছে, প্রত্যেকটা সাবজেক্টে A+ পাইছে, ও আমাকে জিজ্ঞেস করতেছে ভাইয়া কমার্সের ম্যাথ কি পারবো? কমার্সের বইগুলো অনেক মোটা মোটা হয়, মোটা বইগুলো দেখে আমার আতঙ্ক কাজ করে, আমি কি পারবো? মানে আমি লিটারালি অবাক হয়ে গেছি, কেন ভাই সায়েন্স তোরা যদি পারিস, সায়েন্স যদি তোরা বুঝিস, তাহলে কমার্স কেন পারবি না? কমার্স তো ইজি, লিটারালি সায়েন্সের হাফ ইফোর্ট দেওয়া লাগে না কমার্স পড়তে গেলে। হ্যাঁ, বাট ইফোর্ট দেওয়া লাগে, এটা হচ্ছে কথা। আচ্ছা, পিওর কমার্স, কমার্সের স্টুডেন্ট, হ্যাঁ কমার্সের অনেক পোলাপান ফাঁকিবাজ পোলাপান দেখে অ্যাড হয়ে গিয়েছো। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা পুরো ওয়েবিনারটাকে 3টা স্টেপে ভাগ করব। এখন আমাদের 3টা স্টেপ হবে, তোমরা তো রেজাল্ট দিয়ে দিছে,
তাই না? তো রেজাল্টের পরে আমাদের দুইটা দল বের হবে, বা দুইটা দল আছে, একটা হচ্ছে এ প্লাস প্রাপ্ত দল, হ্যাঁ, যারা এখন অনেক লাফালাফি করতেছে বা খুশিতে আছো, আর একটা হচ্ছে জীবনটা বেদনার দল, যাদের এখন মানে ফ্যামিলি তারপর হচ্ছে সোসাইটির বাস খেতে খেতে যাচ্ছে। এই দুইটা দল আছে, হ্যাঁ। তো এই দুইটা দলের কিছু ক্যারেক্টারিস্টিক্স বা কিছু করণীয় নিয়ে আজকে আলোচনা করব প্রথম স্টেপে। সেকেন্ড স্টেপে হচ্ছে আমরা গাইডলাইন দিব যে তোমরা কিভাবে প্রিপারেশন নিবে তোমাদের একাডেমিক দুইটা লাইফে প্লাস হচ্ছে অ্যাডমিশন লাইফে। তারপর থার্ড স্টেপে হচ্ছে আমরা কিছু ট্রিক্স এবং তোমাদের জন্য কিছু গিফটস প্রোভাইড করব, হ্যাঁ, ঠিক আছে, যে গিফট দিয়ে তোমরা হচ্ছে একাডেমিক টু অ্যাডমিশন লাইফটা সুন্দর মতো কাটাতে পারবে। ওকে, তো আমরা দেরি না করে, আচ্ছা, কমার্সের জব ফিল্ড এখন জানার দরকার নেই, আগে জানো তোমাদের কি কি করা উচিত। আচ্ছা, তো আমাদের দুইটা দল আছে, তো এই দুইটা দল হাত পা তোলো, কে কোন দলে? এ প্লাস প্রাপ্ত দল আর একটা হচ্ছে জীবনটার বেদনার দল। তো প্রথম পয়েন্ট আসি, এই দুইটা দলকেই কংগ্রাচুলেশনস, হ্যাঁ, এই দুইটা দলকেই কংগ্রাচুলেশনস, এদেরকে হচ্ছে ডাবল কংগ্রাচুলেশনস। এটা আবার লিখলাম না, কংগ্রাচুলেশন ওয়ার্ডটা লিখলাম না, বাট এদের হচ্ছে ডাবল কংগ্রাচুলেশন, হ্যাঁ। তো প্রথমেই বলি, তোমরা অবশ্যই এ প্লাস যারা পাইছো তারা তোমরা হচ্ছে অনেক ইফোর্ট দিছো, অনেক কষ্ট করছো, তোমরা এ প্লাস পাওয়ার যোগ্য, তাই তোমরা এ প্লাস পাইছো, তো তোমাদেরকে কংগ্রাচুলেশনস। বাট এতে কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। এ প্লাস প্রাপ্ত দলদের পরবর্তীতে দেখা যায় যে এরা হচ্ছে প্রচন্ড চিলে থাকে। চিলে থাকা খারাপ কিছু না, তোমরা ডিজার্ভ করো চিল থাকাটা, বাট তোমাদের যে প্রবলেমটা হয় প্রচন্ড চিলে থাকতে, যে তোমরা যে একটা কনসিস্টেন্সির মধ্যে ছিলা তোমাদের এসএসসি লাইফটাতে, এই কনসিস্টেন্সিটা হারায় ফেলো অতি চিল করতে যায়, হ্যাঁ। তো আমি একটা কথা বারবারই বলি, সেটা হচ্ছে স্বাধীনতা রক্ষা করার থেকে স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করাটা কিন্তু কঠিন। তো তোমরা ফ্রিডম পাইছো বা তোমরা অলরেডি একটা ভাবে আছো, এটা থাকাটা অস্বাভাবিক কিছু না বা খারাপ কিছু না, তোমরা থাকতেই পারো, বাট স্বাধীনতা অর্জন করছো ঠিক আছে, বাট এটা কিন্তু ঠেক দিয়ে রাখা ভাই বহুত কঠিন। তোমাদের কিন্তু তোমাদের উপর এক্সপেকটেশনের যে প্রেশার, এক্সপেকটেশনের যে প্রেশার, এটা কিন্তু বহুগুণ সোসাইটিতে, হ্যাঁ, যেটা আমি নিজে ফিল করছি, কারণ আমি এসএসসিতে ভালো রেজাল্ট করছি। আচ্ছা, আমি আমার এসএসসি স্টোরিটা শোনাই। সেটা হচ্ছে এসএসসিতে আমি আমার একাডেমিক লাইফ যদি এখন পর্যন্ত র্যাঙ্ক করি, এসএসসিতে আমার পড়াশোনা বলো বা সবকিছু ছিল, র্যাঙ্ক ছিল 10-এ 10 আমি দিব, তার কারণ ওই সময় ভালো মতো পড়াশোনা করছিলাম, আমার ক্লাস 9-এ রোল 1 ছিল, হ্যাঁ। তো আমি হচ্ছে এসএসসিতে ঢাকা বোর্ডে 7ম হই, ট্যালেন্ট পুলে বৃত্তি পাই, হ্যাঁ, আমার প্রত্যেকটাই মোটামুটি 90+ ছিল। তো এসএসসিতে যে আমি অনেক ঘুরে বেড়াইছি, আমার অনেক পাখা গজাইছে, হ্যাঁ, এই যে পাখা গজাইছিল, তো আমি এই প্রাপ্ত দলের মধ্যে বিলং করতাম, বাট পাখা গজানোর ফলে আলটিমেটলি আমি ইন্টার ফার্স্ট ইয়ারে বড় লেভেলের বাস খাই। আমি নটরডেমের স্টুডেন্ট ছিলাম, তো নটরডেমে যখন ভর্তি হয়েছি অনেক চিল, আমি বোর্ডে 10-এর মধ্যে আমার র্যাঙ্ক ছিল 7th, হ্যাঁ, আমি ঢাকা বোর্ডে 7ম, আমাকে আর পাইকে প্রচন্ড চিল করতেছি। তার উপর আবার নটরডেম কলেজেও চান্স পেয়েছি, ক্রিম কালারের টি শার্ট পরে ঘোরাফেরা করতেছি। তো উঠতে উঠতে দেখি আমার ইন্টার লাইফের ফার্স্ট ইয়ার গন। তো ফার্স্ট ইয়ার গন, এখন সেকেন্ড ইয়ারে মাত্র কয়েকটা মাস সময় আছে। ওই সময় আমার যে পরিমাণ প্রেশার গেছে, অমানসিক প্রেশার গেছে ওই টাইমটাতে। তো এ প্লাস প্রাপ্ত যারা দল আসো তারা একটু মাটিতে পা রেখে চিল করো, ঠিক আছে। তারপর হচ্ছে জীবনটা বেদনার দল, এখন তোমাদেরকে ডাবল কনগ্রাচুলেশন। তার কারণ কি, তোমরা অলরেডি দেয়ালে পিঠ ঠেকার টিম, হ্যাঁ, দেয়ালে পিঠটা ঠেকে আছে, তোমাদের দেয়ালে পিঠ ঠেকে আছে। তো এখন তোমাদের সোসাইটিও তোমাদের এগেইনস্টে, তোমাদের ফ্যামিলিও তোমার এগেইনস্টে, কেউ তোমার কথা শুনবে না। আসলে বিপদের টাইমে সবার কিন্তু টের পাওয়া যায় যে কে তোমার আসল বন্ধু, বা যে বন্ধুদের নিয়ে তুমি চিল করতে দেখবা, যারা অনেকে এ প্লাস প্রাপ্ত দলের মধ্যে বিলং করতেছে, তো ওরা যখন এ প্লাস পেয়ে যাবে তখন কিন্তু ওরা ওদের মতো চিল করবে। বা যে ফ্রেন্ডটা এ প্লাস পায় না, জীবনটা বেদনার দল, ওরা কিন্তু ফ্রেন্ডদের থেকে এ প্লাস প্রাপ্ত দলের থেকে সাইড হয়ে যাবে, এটাই স্বাভাবিক, কারণ ও চিল করতে থাকবে, তোমার তো তখন ভালো লাগবে না যারা জীবনটার বেদনার দলে বিলং করতেছো, হ্যাঁ। তোমরা কিন্তু তখন একটা ডিপ্রেশনে ভুগবে, এটা স্বাভাবিক, ডিপ্রেশনে ভুগো, এটা দরকার আছে, বাট ডিপ্রেশনটা যেন বেশি দিন লং না করে, হ্যাঁ। মনে রাখবা, এসএসসি রেজাল্ট জাস্ট একটা ইভেন্ট, তোমার লাইফের জাস্ট একটা সাধারণ ঘটনা, এটা নিয়ে পড়ে থাকলে হবে না। এই দুইটা দলের উদ্দেশ্যেই একটা কথা হচ্ছে, এটা হচ্ছে তোমাকে মুভ অন করতে হবে। কি করতে হবে? মুভ অন করতে হবে, হ্যাঁ। আমাদের ফোকাস দিতে হবে এইচএসসিতে। এসএসসিতে যা গেছে গেছে, এ প্লাস প্রাপ্ত দল যারা আছে একটু চিল করতেছো, ফাইন, বাট ইন্টার লাইফটা এখন থেকে সিরিয়াস হও, কারণ তোমাদের উপর এক্সপেকটেশনের প্রেশার বেশি, আর তোমাদের দেয়ালে পিঠ থাকা দল, তো তোমাদের আর
পিছে ফিরে তাকানোর কোনো সুযোগই নাই, অর ডু অর ডাই। ওকে, তো তোমাদের ডু অর ডাই সিচুয়েশন। তো তোমাদের নিজেদের প্রতি কমিটমেন্টটা বিল্ড আপ করতে হবে যে আমি এ প্লাস পাইনি, আমি এই যে টন্টের শিকার হচ্ছি বা মানুষজন আমাকে বুলি করতেছে, এটা আমি ডিজার্ভ করি, এটা গায়ে লাগাও, গায়ে লাগানো দরকার আছে। ট্রিগার্ড হও, ট্রিগার্ড হয়ে তোমার সোসাইটিকে দেখাও, তোমার যে ফ্রেন্ডটা চিল করতেছে ওকে দেখাও, প্লাস তোমার নিজের প্রতি একটা নিজের কমিটমেন্ট দাও যে আমি আমার লেভেল, আমার যে যতটুকু লেভেল আছে এই লেভেলটা আমি প্রতিদিন একটু একটু করে নিজেকে ছাড়াই দেব। হ্যাঁ, যে প্রতিদিন আমি নিজের বেটার ভার্সনটা খুঁজে বের করব। ওকে, এই কমিটমেন্টটা তুমি নিজেকে নিজে দাও। এই দুইটা মাইন্ডসেট, দুইটা দলের মাইন্ডসেট বলে দিলাম। তো দুইটা দল, তোমরা হচ্ছে যারা এ প্লাস প্রাপ্ত দল আছো, তোমরা হচ্ছে কনসিস্টেন্সিটা মেনটেন করো, একটু মাটিতে পা রাখো, কারণ এ প্লাস পাইছো ঠিক আছে, বাট আমি অনেককেই দেখছি যারা এসএসসি তে খুব ভালো রেজাল্ট করছে, বাট এইচএসসি রঙিন লাইফে যে একটু গার্লফ্রেন্ড রয়েছে, বয়ফ্রেন্ড রয়েছে, কারণ মানে কলেজ লাইফটা একটু হয় এরকম হয়, হ্যাঁ, অনেক পাংখা গজায়, পাংখা গজানোর পরে কিন্তু তারা আলটিমেটলি ফল করে। আর একটা দল আছে জীবনটা বেদনার দলের মধ্যে, ডিপ্রেশনটা যাদের লং হয়, মানে যারা একটু বেশি টাইম ধরে এই রেজাল্টটা মনে রাখে বা তারা হচ্ছে ডিপ্রেশনে ভোগে, তারা কিন্তু আর কাম ব্যাক করতে পারে না। তো তোমাদের মেইন কথা হচ্ছে এসএসসি রেজাল্ট তোমার লাইফের জাস্ট একটা ইভেন্ট, এখান থেকে তোমার মুভ অন করতে হবে। হ্যাঁ, এ প্লাস যারা পাইছো কনগ্রাচুলেশন, এ প্লাস যারা মিস করছো তাদেরকেও কনগ্রাচুলেশন। তো এখন আমরা পরবর্তী স্লাইডে যাব, এখন আমরা ইন্টার লাইফে প্রবেশ করব। ওকে, তো আচ্ছা আমি একটু কমেন্ট চেক করে নিই। আচ্ছা, ইতিমধ্যে অনেকে অ্যাড হয়ে নিয়েছো, তো তোমাদের কিছু কমেন্ট পড়ে নি। হ্যাঁ, আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন? পীরকে চাই, পীর চলে আসবে কিছুক্ষণের মধ্যে, পীর চলে আসবে। ওকে, আচ্ছা আমি কিছু কমেন্ট পড়ে নিই। ওকে, তো তোমরা যারা ইতিমধ্যে দেখছো আমাদের কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট মডারেটররা অলরেডি আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে লিঙ্ক দিয়েছে, তোমরা লিঙ্কে ক্লিক করলেই তোমরা কোর্সটি পেয়ে যাবে। হ্যাঁ, ওকে, তো তোমরা জিপিএ 5-এর টিমকে পাইছি, তারপরে হচ্ছে জীবনটা বেদনার টিমও পাইছি। আচ্ছা ভাই, অপশনাল অর্থনীতি নিয়ে পড়লে কিরকম হবে? অর্থনীতি খুবই ভালো একটা সাবজেক্ট, অপশনাল অর্থনীতি নিতে পারো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা জিএফ আছে ভাইয়া, জিএফ আছে খুবই ভালো কথা, বাট জিএফ এর জন্য জীবনটা বেদনার দলে ফালাই দিও না, মানে পার্মানেন্টলি। আচ্ছা, মানবিক থেকে 4.11 পেয়ে কমার্সের যা তীব্র ইচ্ছা আছে, অবশ্যই তুমি যেতে পারো। মানবিক থেকে তুমি 4.11 পাইছো, তোমার যদি ম্যাথ ভালো লাগে, কারণ সবাইকে দিয়ে সবকিছু হয় না। হ্যাঁ, তো মানবিকে তারাই যেতে পারো যাদের হচ্ছে মুখস্থ বিদ্যাটা টপ নচ, মুখস্থ বিদ্যা ভালো, যাদের হচ্ছে সাল টাল মনে থাকে। যেমন আমি আমার নিজের ফোন নাম্বারই মনে রাখতে পারি না ভাই, ঠিক আছে, যারা আমার মতো হচ্ছে আস লেখো, জোকস অ্যাপার্ট। যাদের মুখস্থ বিদ্যা ভালো, যাদের বিসিএস ফিল্ডে যাওয়ার ইচ্ছা আছে, হ্যাঁ, বা যাদের লজিক টজিক অত ভাল লাগে না বা ম্যাথ ভাল লাগে না, তারা হচ্ছে তোমার মানবিক নিতে পারো। বাট যাদের মুখস্থ বিদ্যা তেমন একটা ভালো না, যারা হচ্ছে সালটাল এগুলো মনে রাখতে পারো না, বা যাদের মানে হাতের লেখা ভালো বাট এরকম দ্রুত না, কারণ মানবিকে কিন্তু প্রচন্ড লেখার প্রেশার, তো তোমার লেখার অভ্যাস থাকতে হবে। তো যদি তেমন একটা লেখার অভ্যাস না থাকে, ম্যাথ ভালো লাগে মোটামুটি, ম্যাথ তো আহামরি কঠিন কিছু না, সায়েন্সের মতো ম্যাথ না, হ্যাঁ, রকেট সায়েন্স না, কোনো কিছুই না, খুব ইজি ম্যাথ, তো তোমরা কমার্স নিতে পারো। ওকে, কমার্সের সাবজেক্টের ব্যাপারে নলেজ দেন, মোটিভেশন লাগবে না। আচ্ছা ঠিক আছে, মোটিভেশন দেওয়ার জন্য পিচ চলে আসবে, কমার্সের সাবজেক্টের ব্যাপারে একটু পরে আমরা নলেজ দিব। হ্যাঁ, 4.94 সে মাই নেম, না তোমার নাম বলা যাবে না, নাম বলে লাভ নাই। সায়েন্স থেকে কমার্সে সুইচ করবো, এটা কি ঠিক হবে? আমার মার্ক 1210, আমার প্যাশন হলো কমার্স। যেহেতু তোমার প্যাশন কমার্স, অবশ্যই তুমি কমার্সে শিফট করো, ইউ আর ভেরি ওয়েলকাম, কোনো সমস্যা নাই। আচ্ছা, অপশনাল সাবজেক্ট নিয়ে একটু ডিটেলসে বলেন। অপশনাল সাবজেক্ট নিয়ে কিছুক্ষণ পরেও বাবারা একটু ধৈর্য ধরো। হ্যাঁ, সবই আজকের ওয়েবিনারে সব নিয়ে আলোচনা করা হবে, অপশনাল সাবজেক্ট, কলেজ অ্যাডমিশন। এখন হচ্ছে আমরা কলেজ অ্যাডমিশন নিয়ে আলোচনা করব। তো যারা ঢাকার স্টুডেন্ট আছো তারা হচ্ছে অনেকেই নটর ডেম, হলি ক্রস, তারপরে সেন্ট জোসেফে তোমরা অ্যাপ্লাই করবা। তো যারা ব্যবসা শিক্ষা বিভাগের স্টুডেন্ট আছো তাদেরকে আমরা ক্রাইটেরিয়াটা বলে দিই যে তোমাদের ভর্তির আবেদন যোগ্যতা কি। তোমাদের হচ্ছে এসএসসিতে যাদের জিপিএ 4 থেকে 5 এর মধ্যে আছে, অর্থাৎ জিপিএ 4 যারা পাইছো তারা অ্যাপ্লাই করতে পারবা। হ্যাঁ, তো এখানে কিন্তু তোমার সব আবেদনের নিয়মাবলী সব দেওয়া আছে। আর সিলেকশন টেস্টের কোন কোন সাবজেক্টের উপর তোমার পরীক্ষা হবে সেটা বলে দিই। এটা হচ্ছে ব্যবসা শিক্ষা বিভাগে হচ্ছে বাংলা, ইংলিশ, সাধারণ গণিত, হিসাব বিজ্ঞান, ফিনান্স,
ব্যবসা উদ্যোগ ও সাধারণ জ্ঞান, যারা হলিক্রসে অ্যাডমিশন দিবা তাদের ক্ষেত্রে বলতেছি। হ্যাঁ, তো হলিক্রসে কয়টা বিষয় থাকতেছে? বাংলা, ইংলিশ, তারপর হচ্ছে সাধারণ গণিত, হিসাব বিজ্ঞান, ফিনান্স, ব্যবসা উদ্যোগ ও সাধারণ জ্ঞান। হ্যাঁ, তো এখানে কিন্তু আমাদের গ্রুপ সাবজেক্ট 3টা থাকতেছে, অর্থাৎ তোমরা যারা কমার্সের ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছো তারা কিন্তু এই 3টা সাবজেক্ট থাকতেছে। হ্যাঁ, হিসাব বিজ্ঞান, ফিনান্স ও ব্যাংকিং, ব্যবসা উদ্যোগ। আর যারা হচ্ছে গ্রুপ চেঞ্জ করে ব্যবসা শিক্ষা বিভাগে আসতে চাও, যারা হচ্ছে মানবিক বিভাগে ছিল বা বিজ্ঞান বিভাগে ছিল, তাদের কিন্তু গ্রুপ সাবজেক্ট ভাগে তোমার কি কি বিষয় পরীক্ষা হবে বলে দিচ্ছি। একটা হচ্ছে পদার্থ বিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান আর উচ্চতর গণিত, যারা সায়েন্স থেকে কমার্সে শিফট করবা, হলিক্রস কলেজে অ্যাডমিশন দিবা তাদের জন্য। আর মানবিক বিভাগে কি কি তোমার সাবজেক্ট আছে, সেটা হচ্ছে ভূগোল, পৌরনীতি, অর্থনীতি, ইতিহাস ও সাধারণ জ্ঞান। এই কটা হচ্ছে তোমার গ্রুপ সাবজেক্ট, যারা মানবিক থেকে তোমার কমার্সে সুইচ করবা আর তোমার হলিক্রস কলেজে অ্যাডমিশন দিবা। হ্যাঁ, তো এই গেল হলিক্রস কলেজ। তারপর নটরডেম কলেজ। নটরডেম কলেজে তোমার ভর্তি যোগ্যতা কি? মানবিক বিভাগ থেকে জিপিএ 3 পয়েন্ট থাকলেই হবে। আর আমরা যেহেতু ব্যবসা শিক্ষা বিভাগের স্টুডেন্ট, আমাদের হচ্ছে জিপিএ 4 থাকতে হবে। ওকে, আর যারা মানবিক থেকে ব্যবসা শিক্ষা বিভাগে শিফট করবা তাদের 3.50 থাকলেই হবে। ওকে, এটা হচ্ছে তোমার ভর্তির আবেদন যোগ্যতা। আর কোন কোন সাবজেক্টে পরীক্ষা হবে? ব্যবসা শিক্ষা বিভাগে হচ্ছে তোমার পরীক্ষা হবে বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, আইসিটি ও সাধারণ জ্ঞান। হ্যাঁ, তো এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবা, তোমার জাস্ট গ্রুপ সাবজেক্ট কিন্তু এখানে জাস্ট হিসাব বিজ্ঞান আছে, আর বাকিগুলো কিন্তু তোমার কমন সাবজেক্ট। ওকে, তো এটার উপর একটু ফোকাস রাখবা। তারপর হচ্ছে সেন্ট জোসেফ যারা পরীক্ষা দিবা তাদের আবেদন যোগ্যতা হচ্ছে, তোমরা ব্যবসা শিক্ষা বিভাগের যদি হও 3.75 থাকলেই হবে, আর যদি মানবিকের হও তাহলে 3.25 থাকলে হবে। ওকে, আর এখানে তোমার কি কি পরীক্ষার বিষয় কি কি, সেটা হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত, হিসাব বিজ্ঞান, ফিনান্স ও ব্যাংকিং, ব্যবসা উদ্যোগ। একটা জিনিস দেখো, যারা সেন্ট জোসেফে পরীক্ষা দিবা তাদের জন্য কিন্তু গ্রুপ সাবজেক্টটা সব থেকে বেশি কাজে লাগবে। এখানে তোমার 3টা সাবজেক্টই কিন্তু গ্রুপ সাবজেক্ট, বাকি 2টা জাস্ট জেনারেল সাবজেক্ট, বাংলা, ইংলিশ, ম্যাথ। ওকে, তো যারা জোসেফে এক্সাম দিবা তাদের ক্রাইটেরিয়া বলে দিলাম, নটরডেমে যারা এক্সাম দিবা ক্রাইটেরিয়া বলে দিলাম, হলিক্রসে যারা এক্সাম দিবা ক্রাইটেরিয়া বলে দিলাম। হ্যাঁ, তো এখন আমরা কিছু টিপস দিব যে তোমরা কিভাবে বেস্ট প্রিপারেশনটা নিবে কলেজ অ্যাডমিশনের জন্য। তো প্রথমেই কলেজ অ্যাডমিশনে আমরা অনেককে দেখছি যে অনেক কোচিং করে বা বিভিন্ন প্ল্যাটফর্মে ক্লাস করে, ভাইয়া আমি কিভাবে পড়বো আমি বুঝতে পারতেছি না। অ্যাকচুয়ালি কলেজ অ্যাডমিশন অর্থাৎ নটরডেম, হলিক্রস, সেন্ট জোসেফ এরকম কলেজ অ্যাডমিশনে কিন্তু তোমার ডিরেক্ট বেসিকের উপর ফোকাস দেয় সব সময়। যে কোশ্চেনে আসুক না কেন ডিরেক্ট তোমার বেসিকের উপর থেকে কোশ্চেন আসে। আমি নিজেও কোনো কোচিং করি নাই, আমি নিজেও কোনো ব্যাচ করি নাই, তুমি চাইলে নিজেই পড়াশোনা করে পারবা টিকতে। হ্যাঁ, জাস্ট তোমার কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। ফার্স্ট বিষয় তোমার হচ্ছে বেসিকের উপর ফোকাস দাও, অর্থাৎ আমাদের হিসাব বিজ্ঞান, তারপরে ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে তোমার ফিনান্স, এই যে সাবজেক্টগুলো আছে অ্যাকাউন্টিং, ফিনান্স, ম্যানেজমেন্ট, এই 3টা সাবজেক্টের যে টেক্সট বুকগুলো আছে, টেক্সট বুক লাইন টু লাইন এমসিকিউ বেসিসে হাইলাইট করে পড়ো। হ্যাঁ, হাইলাইট করে পড়ো। হাইলাইট করে পড়লে তুমি অনেকের থেকে অনেক বেশি ভালো করতে পারবো। অনেক বাজার অনেক গাইড টাইড পাওয়া যায়, বা গাইড দরকার নাই আমার মতে। হ্যাঁ, গাইড দরকার নাই। তারপরে টাইম ম্যানেজমেন্ট ইজ দ্য কি। এখানে এনডিসি অ্যাডমিশনে ম্যাক্সিমাম স্টুডেন্ট যে বাদ যায় একটাই কারণ, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। তার কারণ টাইম থাকে কম, কম টাইমের মধ্যে বেশি দাগাতে হয়। হ্যাঁ, ধরো ফর এক্সাম্পল তোমার টাইম আছে 30 মিনিট, 30 মিনিটের মধ্যে তোমার 60টা এমসিকিউ দাগাতে হবে। তো তোমার কি 1 মিনিটে তোমার 2টা করে এমসিকিউ দাগাতে হবে। তো এটা কিন্তু তোমার মেইনলি টাইম ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করে, তুমি কত ফাস্ট তুমি অ্যান্সার করতে পারতেছো। আর তোমার যখন তুমি কোয়েশ্চেন বুঝবা না, অনেকে করে কি ওইটা নিয়ে টাইম স্পেন্ড করে বা টাইম নষ্ট করে, তো এই জন্য একটা শিক্ষার্থী বাদ হয়ে যায় কলেজ অ্যাডমিশনে। ওকে, তারপর 3 নাম্বার টেক্সট বুক। টেক্সট বুকের উপর কিছু নাই, এটা তোমার জেনারেল সাবজেক্টের ক্ষেত্রেও প্লাস হচ্ছে আমাদের গ্রুপ সাবজেক্টের ক্ষেত্রেও টেক্সট বুকটা হচ্ছে মেইন। তারপর 4 নাম্বার এমসিকিউ বেস পড়াশোনা করো। তোমরা কিন্তু এসএসসি পরীক্ষা দিছো, সিকিউ বেস প্রিপারেশনও নিছো, প্লাস হচ্ছে এমসিকিউ বেসও প্রিপারেশন নিছো। কিন্তু কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু মেইনলি তোমার এমসিকিউ বেস কোশ্চেন থাকবে, তাই এমসিকিউ বেস পড়াশোনা করো। 5 নাম্বার অনেকে তোমার ভাইবা নিয়ে প্যানিক করো, আমাকে ইনবক্সে অনেকে কোশ্চেন করো যে ভাইয়া ভাইবা অ্যাকচুয়ালি কিভাবে দিব, আমি তো ইন্ট্রোভার্ট, অত কথাবার্তা বলতে পারি না, আমি কি টিকবো কিনা কলেজ অ্যাডমিশনে। অ্যাকচুয়ালি ভাইবা নিয়ে প্যানিক করার কিছুই নাই, জাস্ট বি অনেস্ট। হ্যাঁ, এখন আমার নটরডেম কলেজের অ্যাডমিশনের অভিজ্ঞতাটা বলি। সেটা হচ্ছে আমি যখন ভাইবা দিতে গেছিলাম, ভাইবাটা তোমার হচ্ছে রিটেন পরীক্ষার পরপরই নাই, অর্থাৎ তুমি যখন রিটেন দিয়ে বের হবা তার পরপরই তোমার ভাইবার জন্য লাইন টেন ধরে। তো আমার কলেজে অ্যাডমিশনের অভিজ্ঞতাটা বলি। আমি যখন গেছিলাম তো আমি মোটামুটি যেগুলো শিওর ওই শিওরগুলো দাগাইছিলাম, যেগুলো শিওর না আমি আন্দাজে দাগাইনি। হ্যাঁ,
তো লাস্টে টাইম ছিল না, তখন হচ্ছে কিছু জিনিস যেটা 50-50 ছিলাম ওগুলো আমি দাগাইছিলাম। তো এমসিকিউ গেল, তো আমি জানি যে আমার মোটামুটি ভালো হয়েছে, আমার যেহেতু বেসিক ভালো ছিল আর আমি টেক্সটে লাইন টু লাইন পড়ছিলাম, টেক্সট বুক লাইন টু লাইন পড়ছিলাম, তো আমার একটা আলাদা রকম কনফিডেন্স ছিল। আর গ্রামার হচ্ছে ইংলিশ কিন্তু ম্যাক্সিমাম তোমার বেসিক গ্রামার থেকে কোশ্চেন আসছিল। হ্যাঁ, আমার যতটুকু মনে পড়ে তোমার প্রিপোজিশন থেকে আসছিল, প্রিপোজিশন থেকে কোশ্চেন আসছিল, তারপর ট্রান্সফরমেশন থেকে কোশ্চেন আসছিল, বেসিক বেসিক, হ্যাঁ একদম নর্মাল যে বেসিক গ্রামার রুলস ওখান থেকে আসছিল। তো ওখান থেকে দিছিলাম। আর নর্মালি প্রবলেম হয় যে প্যাসেজ টাইপ কিছু কোশ্চেন থাকে, অর্থাৎ কিছু 3 বা 4 লাইনের কোশ্চেন থাকে। তো এটা কোশ্চেন পড়তে পড়তে তোমরা অনেক অধৈর্য হয়ে যাবা বা প্যানিক হয়ে যাবা, ওগুলা আমার সাজেশন থাকবে ওইগুলা অ্যাভয়েড করবা ফার্স্টে। যখন তোমার লাস্টে সবগুলো দাগানো হয়ে যাবে তখন ওই প্যাসেজ টাইপ কোশ্চেন তুমি দাগাও। হ্যাঁ, কারণ নটরডেম কলেজ এরকম কনফিউজ টাইপ কোশ্চেনই তোমাকে ফার্স্টে দিবে যাতে তুমি একটু নার্ভাস হয়ে যাও। তো এই নার্ভাসনেসে পড়া যাবে না। ওকে, তো বেসিক টাইপ গ্রামার থাকে। আর ভাইবার ক্ষেত্রে তো আমাদের যখন ভাইবা দিতে গেছিলাম, তো আমার সামনে যে ছেলেটা ছিল ওরে লিটারালি ধুইতেছিল, ঝাড়াঝাড়ি করতেছিল। তো আমি যখন ভাইবা দিতে গেলাম, সালাম দিলাম, বসলাম। তো তারপরে জিজ্ঞেস করলো যে তোমার কলেজের তুমি যে কলেজে পড়বে এত দূর থেকে এই কলেজে কেন পড়বে, তোমার আশেপাশে তো অনেক ভালো কলেজ ছিল। আমি বলছি যে আমার নটরডেম কলেজের প্রতি একটা আলাদা টান আছে, এখানে যেহেতু একটা চ্যালেঞ্জেস আছে যে আমার পরীক্ষা দিয়ে টিকতে হবে, তো আই লাইক চ্যালেঞ্জেস, তো এটা বলছি। তো নটরডেম কলেজের কিন্তু অ্যাডমিশন সার্কুলারে লেখাই থাকে যে সিগারেট যারা খায় তারা যেন অ্যাপ্লাই না করে। হ্যাঁ, তো আমি এরকম স্টোরি শুনছি, এটা কতটুকু রিয়েল আমি জানি না। একজন স্মোকার ছিল আমার ফ্রেন্ডের মধ্যে, তো স্মোকার ও বলছে যে স্যার আমি স্মোক করি বাট আমি হচ্ছে ছেড়ে দিব, স্মোক ছেড়ে দিব, নটরডেম কলেজে চান্স পেলে আমি স্মোকিং ছেড়ে দিব। তো জাস্ট বি অনেস্ট, মানে যে যতটা বেশি অনেস্ট থাকতে পারে, কুল থাকতে পারে, তারই ভাইবা নিয়ে বেশি প্যানিক করার দরকার হয় না, আলটিমেটলি চান্স হয়ে যায়। তারপর হচ্ছে উইকনেস কাটানোর জন্য বেশি বেশি করে প্র্যাকটিস করো। প্র্যাকটিসের উপর কিছু নাই, তুমি যত বেশি এমসিকিউ বেসড এক্সাম দিবা, তুমি দেখবা কলেজ অ্যাডমিশনের জন্য বিভিন্ন মডেল টেস্ট টাইপ বই পাওয়া যায়, ওই মডেল টেস্ট টাইপ বই নাও, বই নিয়ে তুমি এক্সাম দাও। যত বেশি এক্সাম দিবা, কম টাইমের মধ্যে বেশি দাগানোর ট্রাই করবা, তত বেশি তুমি কলেজ অ্যাডমিশন আগায় থাকবা। তো এই গেল কলেজ অ্যাডমিশন। আমি জানি আমার এই লাইফটাতে সবাই হচ্ছে কলেজ অ্যাডমিশনে পার্টিসিপেট করবা না, তো তোমাদের জন্য হচ্ছে কলেজ চয়েস। এখন আমরা কলেজ চয়েস নিয়ে কথাবার্তা বলবো। হ্যাঁ, তো আমি কিছু কমেন্ট পড়ে নিই। আচ্ছা ভাই, আমি এসএসসিতে 4.11 পেয়েছি, মোট মার্ক 967, আমি কি ভালো কলেজ পাবো ভাই বলবেন? হ্যাঁ, কলেজ তুমি যদি ঠিকঠাক মতো সিলেকশন দিতে পারো, তো অনেকে আছে নিজের, তুমি আগে দেখবা তোমার এই রেঞ্জের মার্কে তোমার প্রিভিয়াসলি চান্স পাইছিল কিনা বড় ভাইরা, যেই বড় ভাইরা তোমার অলরেডি পরীক্ষা দিছে, তো তোমার এই যে যেই রেঞ্জের মার্কটা আছে অর্থাৎ 967, এই মার্কসটাতে প্রিভিয়াসলি তুমি যে কলেজটা চুজ করতেছো ওই কলেজটা আসছিল কিনা কারো। হ্যাঁ, তো এই জিনিসটাকে জানো, তোমার কোন সিনিয়র ভাইয়ের থেকে পরামর্শ নাও, ভাই বা আপুর থেকে পরামর্শ নাও যে আমার এই রেঞ্জের মার্কে আমার কি প্রিভিয়াসলি কলেজ আসছিল কিনা। যদি আসে তাহলে তুমি কলেজ সিলেকশন দাও। তো কলেজ সিলেকশনের ক্ষেত্রে আমরা অনেক কিছু মাথায় রাখা প্রয়োজন, সেটা নিয়ে আজকে কথা বলবো। আচ্ছা আচ্ছা, তো আমি কিছু কমেন্ট পড়ে নেই। 4 সাবজেক্ট পরিসংখ্যান নিতে চাও? হ্যাঁ, নিতে পারো, পরিসংখ্যান নিতে পারো, কারণ পরিসংখ্যানে হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল থাকে, পরিসংখ্যানে তোমার প্র্যাকটিক্যাল থাকে। হ্যাঁ, তো প্র্যাকটিক্যালে তোমার 25-এ 25 রাখা ভেরি পসিবল, কলেজ থেকেই তোমার মার্ক এরকম ভাবে দিয়ে দেয়। হ্যাঁ, তো আর বাকি 75-এর মধ্যে একটু টেকনিক্যালি পড়লেই তুমি 60+ মার্ক পেতে পারবা। তো পরিসংখ্যান নিতে পারো, পরিসংখ্যানে তোমার প্র্যাকটিক্যাল আছে। আচ্ছা ভাই, আমি জিপিএ 5 পেয়েছি 1141, আমি সায়েন্স থেকে কমার্সে যাবো, আমি কি ঢাকা কলেজ পাবো? তুমি হ্যাঁ, তোমার তো মার্কস ভালো, জিপিএ 5 পাইছে 1141, তুমি যদি কমার্সে সুইচ করতে চাও এই মার্ক দিয়ে তোমার চলে আসবে, সমস্যা নেই। আচ্ছা, মেলা কমেন্ট, অনেক কমেন্ট, পড়তে পড়তে পাগল হয়ে যাচ্ছি, কারোটা হয়তো বা উপরে চলে যাচ্ছে, তো তোমরা সেম কমেন্ট আবার করতে পারো, সমস্যা নেই। ভাই মার্কেটিং নিয়ে পড়বো ফিউচারে, এইচএসসিতে ফিনান্স নিয়ে মার্কেটিং নিয়ে পড়লে প্যারা হবে, তাহলে 4th স্ট্যাট নেব। আচ্ছা, তো আমি এখানে, আচ্ছা যেহেতু 4th সাবজেক্ট নিয়ে তোমরা এত গেজাচ্ছ, 4th সাবজেক্ট নিয়ে কিছু ধারণা দিই, আসো। তো নর্মালি বিভিন্ন কলেজে 4th সাবজেক্ট, বিভিন্ন ধরনের 4th সাবজেক্ট থাকে। একটা হচ্ছে তোমার স্ট্যাট থাকে, স্ট্যাট ইকোনমিক্সটাই কমন, ইকোনমিক্সটাই কমন। তারপর হচ্ছে মার্কেটিং থাকে, বা 4th সাবজেক্ট ফাইন্যান্সও থাকে। হ্যাঁ, তারপর গার্হস্থ্যও থাকে, এগুলো সবই 4th সাবজেক্ট। গার্হস্থ্য, গার্হস্থ্য থাকে, তো এগুলো হচ্ছে তোমার 4th সাবজেক্ট। এখন আমি বলি তোমার 4th সাবজেক্ট কোনটা নেওয়া উচিত, বাট তুমি নিজেই ডিসাইড করবা যে তুমি কোনটা নিবা। তোমার যদি ম্যাথের প্রতি ফোবিয়া না থাকে, হ্যাঁ ম্যাথ ফোবিয়া না থাকে, মানে ম্যাথ তুমি পারো না, তুমি বেশি থিওরি ভালো পারো, তোমার মুখস্থ ভালো হয়, তুমি যদি রিস্ক না নিতে চাও তখন তুমি মার্কেটিং নাও। হ্যাঁ,
মার্কেটিং নিতে পারো তখন, কারণ মার্কেটিং টোটালি একটা থিওরিটিক্যাল সাবজেক্ট, তখন তুমি মার্কেটিং নিতে পারো। বাট স্ট্যাট ইকোনমিক্স দুইটাতেই কিন্তু তোমার ম্যাথ আছে, হ্যাঁ দুইটাতে ম্যাথ আছে, স্ট্যাটে প্র্যাকটিক্যাল আছে, ইকোনমিক্সে অ্যাজ ফার অ্যাজ আই নো প্র্যাকটিক্যাল নাই, হ্যাঁ প্র্যাকটিক্যাল আছে। তো প্র্যাকটিক্যাল এখানে তোমার 25 মার্ক থাকে, 25 মার্ক থাকে। তো 25 মার্ক তুমি নর্মালি তোমার কলেজই তোমাকে ওইভাবে গাইড করে দেবে, 25-25 দিয়ে দেওয়া হয় নর্মালি, হ্যাঁ। তো স্ট্যাট একটু যদি তুমি টেকনিক্যালি পড়ো, স্ট্যাটে তোমার ভালো রকমের মার্ক আসা পসিবল। আর স্ট্যাট ইকোনমিক্স অর্থাৎ চতুর্থ বিষয় তোমার কোনটা সিলেক্ট করা উচিত, এটা নিয়ে আমি অলরেডি 2 থেকে 3 বার ভিডিও দিছি, হ্যাঁ 24 ব্যাচ গেছে ওদের জন্য দিছি, 25 ব্যাচ গেছে ওদের জন্য ভিডিও দিছি, এখন তোমরা 26 ব্যাচ তোমরাও সেম জিনিস নিয়ে যাইতেছো। আচ্ছা তোমাদেরকেও বলি, তো এটাতে ম্যাথ থাকে, তো এখানে স্ট্যাটে তোমার প্র্যাকটিক্যাল থাকে। স্ট্যাট একটু ইনিশিয়ালি কঠিন মনে হলো, তুমি যদি একটু স্ট্র্যাটেজিক্যালি পড়তে পারো, আমাদের কিন্তু স্ট্যাট মাইক্রো কোর্স আছে, তুমি যদি মাইক্রো কোর্সে ভর্তি হও দেখবে ইজিলি বুঝে দেবা, হ্যাঁ ওখানে ফরম্যাট আছে, ফরম্যাট বেসিসে যদি তুমি ম্যাথ করো তাহলে ইজিলি তুমি স্ট্যাট পারবা। ইকোনমিক্স আমারই কঠিন না, এখানেও ম্যাথ থাকে, তো ইকোনমিক্সও তুমি চাইলেই ইজিলি পড়তে পারবা, হ্যাঁ। আর যাদের হচ্ছে ম্যাথ মানে বেশি ফোবিয়া কাজ করে তারা মার্কেটিং নিতে পারো। আরেকটা কথা, ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে, হ্যাঁ সি ইউনিটে কিন্তু তোমার যে এমসিকিউর যে সাবজেক্ট চয়েসগুলো থাকে ওখানে হয় ফাইন্যান্স থাকে নয় মার্কেটিং থাকে। তো যারা মার্কেটিং ফোর্থ সাবজেক্ট হিসাবে নিবা তারা কিন্তু সি ইউনিটের এমসিকিউ এক্সামে তোমরা মার্কেটিং দাগাতে পারবা। তো মার্কেটিং যারা নিবা তাদের কিন্তু এখানে একটা প্রিভিলেজ কাজ করবে, কারণ ফাইন্যান্সে হার্ড টাইপ ম্যাথ থাকে, ফাইন্যান্স কিন্তু অনেকের জন্য কঠিন মনে হয়। তো মার্কেটিং যারা ফোর্থ সাবজেক্ট হিসাবে নিবা তারা কিন্তু সি ইউনিট এক্সামে মার্কেটিং দাগাতে পারবা, এটা তোমাদের একটা প্রিভিলেজ, হ্যাঁ। তো এটা একটা প্রিভিলেজ, কিন্তু মার্কেটিং যেহেতু থিওরিটিক্যাল সাবজেক্ট লিখে লিখে তোমার হাত ব্যথা হয়ে যাবে, আর এটাতে মার্ক তোমার এরকম মানে ম্যাথের মতো ক্যারি করবে না। মার্কেটিং গার্হস্থ্য বিজ্ঞান এই দুইটা সেম, এই দুইটা থিওরিটিক্যাল সাবজেক্ট, ওকে। তো এই জিনিসগুলো মাথায় নিয়ে তোমরা সাবজেক্ট চয়েস সিলেকশন করো, ওকে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা ভাই কমার্সের স্টুডেন্ট যদি অপশনাল সাবজেক্ট অর্থনীতি নিয়ে পড়ে তাহলে কি ফিউচারে কোনো সমস্যা? না, ফিউচারে কি সমস্যা, ফিউচার সেম। তোমার এইচএসসি তুমি ভালো একটা রেজাল্ট করো, তারপরে অ্যাডমিশনে তুমি টিকো, তারপর তুমি যে সাবজেক্ট নিয়ে পড়ো না কেন কোনো প্রবলেম নাই, হ্যাঁ। তো পার্টিকুলার যদি অনেকেরই ইচ্ছা আছে ইকোনমিক্স নিয়ে পড়ো, তো ইকোনমিক্স তুমি সি ইউনিট থেকেও মানে ডি ইউনিটে কনভার্ট হতে পারো, হ্যাঁ। তোমাদের ব্যবসা শিক্ষা থেকেও মানবিকে শিফট করা যায়, তো ওইখানেও তোমার ব্যবসা শিক্ষা বিভাগেরই তোমার কোয়েশ্চেন থাকবে, তারপরে বাংলায় ইংলিশ তোমার জিকে থাকবে, হ্যাঁ। তো ওইটা দিয়েও তুমি লট তারপর হচ্ছে ইকোনমিক্স এগুলো পড়তে পারবা, কোনো সমস্যা নেই। সেম গোস ফর আর্টসের স্টুডেন্টরাও কিন্তু চাইলে ব্যবসা শিক্ষা বিভাগে পড়তে পারে, হ্যাঁ বিভাগ পরিবর্তন করে, তো জিনিসটা সেমই কাইন্ড অফ, ওকে কোনো প্রবলেম নাই। আচ্ছা আসসালামু আলাইকুম ভাই, আমি এসএসসি 3 মার্কের জন্য গোল্ডেন এ প্লাস পাইনি, আমি মানবিক বিভাগে ভর্তি হতে চাই, গ্রুপে যুক্ত থাকা। আচ্ছা আমি কি চেষ্টা করলে ভালো কিছু করতে পারবে না? আমি যেতে বিজ্ঞান, হ্যাঁ ভালো কিছু কেন করতে পারবা না, অবশ্যই ভালো কিছু করতে পারবা। এই গোল্ডেন এ প্লাস পাওয়া না তো কি হয়েছে, জীবন চলে গেছে? যায় নাই, অনেকে এ প্লাসই পায় না, তুমি গোল্ডেনের জন্য কান্দাকান্দি করতেছো ভাই। আচ্ছা তো কলেজ চয়েসের এখন আমরা আসবো, কলেজ চয়েসের ক্ষেত্রে তোমার কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত। ফার্স্ট পয়েন্ট, বাসা থেকে দূরত্ব। এটা অনেক সিলি শোনাইতেছে, বাট এটা তোমাকে আলটিমেটলি পরে বহুত সাফার করাবে, হ্যাঁ। আমার বাসা ছিল মিরপুর, ঠিক আছে, তো আমি তো অনেক মানে অনেক এক্সাইটেড হয়ে নটরডেমে ভর্তি হয়েছি, নটরডেম কলেজ তো মতিঝিলে, তো মিরপুর থেকে মতিঝিল তখন ছিল না মেট্রো, হ্যাঁ তোমরা তো জেন জি কিডস, হ্যাঁ তোমার জেন জি কিডস, তোমাদের তো মেট্রো রেল হয়ে গেছে। আমাদের টাইমে ল্যান্ড বাস ওই মুড়ির টিন বাসে ঝুলতে ঝুলতে যেতাম নটরডেম কলেজে, হ্যাঁ 3 ধাপে ঘুমাইতাম, 3 ঘন্টায় 3 বার করে ঘুমাইতাম, 3 ধাপে ঘুমাইতাম, মাঝে মধ্যে বালিশও নিয়ে যেতাম, হ্যাঁ। ফার্স্ট ধাপে ঘুমায় দেখলাম ফার্মগেটে সিগনালে আসি, সেকেন্ড ধাপে ঘুমায় দেখতাম শাহবাগে সিগনালে আসি, হ্যাঁ। তো এরকম 3-4টা সিগনালে দিন পার হয়ে যেত। তো আমার বাসা থেকে দূরত্ব মোটামুটি মতিঝিলে ভালোই ছিল, তো আমার যেতে আসতেই 3-6 ঘন্টা নাই হয়ে যেত। তো এই 6 ঘন্টায় মোটামুটি আমি যদি এয়ারে করে কোথাও যেতে যাই মোটামুটি আমি তার্কিতে চলে যেতে পারবো এই 6 ঘন্টায়, ঠিক আছে। তো এই 6 ঘন্টা আমার ব্যয় হতো জাস্ট কলেজে যাওয়ার জন্য। তো বাসা থেকে দূরত্ব একটা ম্যাটার্স, তুমি যেই কলেজে তুমি সিলেকশনে দিবা এটা বাসা থেকে মোটামুটি যেন দূরত্বের হয় এটা মাথায় রাখবা। আর তুমি যদি আমার মতো অতি এক্সাইটেড হও, অতি পিনিক কাজ করে কলেজের প্রতি, তাহলে এরকম ঝুলে ঝুলে যাও, আমার কোনো সমস্যা নেই, হ্যাঁ একটু সাফার করো, সাফার করতে দোষ কি। 2 নাম্বার, যে কলেজ তুমি চয়েস দিবা, আমি জানি এখানে ঢাকার অডিয়েন্স আছো, ঢাকার বাইরের অডিয়েন্সও আছো, তো
তো তোমরা যেই কলেজে চয়েস দিবা, ওই কলেজ যখন চয়েস দিবা, কলেজ চয়েসের ক্ষেত্রে তোমরা কিছু জিনিস মাথায় রাখবা। সেটা হচ্ছে তোমরা যেহেতু কমার্সের স্টুডেন্ট বা তোমরা কমার্সে শিফট করবা, তো ওই কলেজে প্রিভিয়াস রেজাল্ট হিস্টোরিটা একটু চেক দিবা। কিসের রেজাল্ট হিস্টোরি? সায়েন্সের না, কমার্সের। হ্যাঁ, ওই কলেজের কমার্সে প্রিভিয়াসলি কত ভালো রেজাল্ট করছে এটা একটু চেক করবা। এটা ডিপেন্ড করে, কারণ একটা কলেজের রেজাল্টেই বোঝা যায় যে ওই কলেজ থেকে তোমার কতটুক চান্স পাচ্ছে অ্যাডমিশনের ক্ষেত্রে, ওই কলেজ থেকে কতটুক এ প্লাস পাচ্ছে। তো এ প্লাস পাচ্ছে তার মানে কি ওই কলেজের পড়াশোনার মান ভালো, এই জন্যই এ প্লাস পাচ্ছে। এমনি এমনি তো আর পাচ্ছে না। নটরডেম কলেজ থেকে কেন এত বেশি এ প্লাস পায়, ঢাকা কলেজ থেকে কেন এত বেশি এ প্লাস পায়? কারণ ওখানে পড়াশোনার মান ভালো, টিচাররা ওইভাবেই পড়ায়, ওইভাবে তাদের ইকোসিস্টেমটা গড়ে উঠছে। হ্যাঁ, তো তোমরা যেই কলেজে সিলেকশন করো না কেন, তোমরা একটু রেজাল্ট হিস্টোরিটা চেক দিবা যে ওই কলেজে প্রিভিয়াসলি কেমন রেজাল্ট ছিল। ওইটা তোমরা সিনিয়রদের হেল্পও নিতে পারো, কোনো সমস্যা নাই। 3 নাম্বার, ওই কলেজের অ্যাডমিশন রেজাল্ট কেমন। এখন তোমরা যারা কেবল ইন্টারে উঠছো, তোমাদের আলটিমেট এ প্লাস মানে টার্গেট থাকবে এ প্লাস পাওয়া, কিন্তু আলটিমেটলি তোমরা এইচএসসি ভালো রেজাল্টটা কেন দরকার? কারণ তোমরা একটা ভালো ভার্সিটি দরকার, ঢাকা ইউনিভার্সিটি দরকার। তো এটাও চেক করবা যে ওই কলেজ থেকে অ্যাডমিশনে কেমন রেজাল্ট করছে, অর্থাৎ ওই কলেজ থেকে ঢাকা ইউনিভার্সিটি, বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার রেশিওটা কেমন। হ্যাঁ, চান্স পাওয়ার রেশিওটা একটু চেক করবা, ঠিক আছে? এটা চেক করবা। 4 নাম্বার পয়েন্ট, ওই কলেজে পড়ে এমন সিনিয়রের পরামর্শ নাও। অর্থাৎ তুমি যে কলেজে যাবা, ওই মানুষ তোমাকে অনেক কথাই বলবে। যে জীবনে কলেজে পড়ে না, ও বলবে ওখান থেকে শুনছে এই কলেজ তো ভালো না, এক্স নাম্বার কলেজ ভালো না, ওয়াই নাম্বার কলেজ ভালো না, জেড নাম্বার কলেজ ভালো না। হ্যাঁ, তোমাকে যেই কলেজে, যারা এই কলেজে পড়ে নাই তারা যদি এই পরামর্শগুলো দেয় তাদের কথা শুনবা না। ওই কলেজে পড়ছে এমন সিনিয়রের পরামর্শ নাও, কারণ উনিই বলবে কলেজটা ভালো নাকি খারাপ। হ্যাঁ, তারপরে 5 নাম্বার, যারা হচ্ছে অনেকেই ঢাকায় এসে পড়বা, যারা কলেজে অ্যাডমিশন দিবা বা দেখা যাচ্ছে যে গ্রাম থেকে একটু দূরে যে শহরে পড়বা, তো তারা হচ্ছে পড়াশোনার খরচটা একটু দেখবা। কারণ আমরা সবাই রিচ ফ্যামিলি থেকে বিলং করি না, কেউ মিডল ক্লাস ফ্যামিলি আছি বা তার থেকেও বিলো মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করি, বা সবার আর্থিক অবস্থা সেম না। তো পড়াশোনার খরচ কেমন এটাও একটু জেনে নিবা, যাতে তোমার ফ্যামিলির উপর প্রেশারটা একটু কম পড়ে। বা হোস্টেল সুবিধা আছে কিনা, বা হোস্টেলে থাকা খাওয়ার খরচ কেমন, বা আমাদের কলেজের আশেপাশে এমন অনেক হোস্টেল ছিল যেগুলো থাকা খাওয়ার মান অত ভালো ছিল না, আলটিমেটলি অসুস্থ হয়ে পড়তো। তো এইগুলো একটু যাচাই বাছাই করবা, কারণ এটা আলটিমেটলি কাজে দিবে তোমাদের। হ্যাঁ, তারপরে তোমার কনভিনিয়েন্সে গুরুত্ব দাও, অর্থাৎ তোমার যেটা সুবিধা, তোমার আলটিমেটলি যেটা সুবিধা হবে সেটা তুমি গুরুত্ব দাও। এই সময় প্যারেন্টসের একটু প্যারা খাবা, তোমার বাপ মা তোমাকে অনেক কথা শোনাবে, কিন্তু আলটিমেটলি তোমার যেটা সুবিধা হবে সেটা তোমাকে আদায় করে নিতে হবে। হ্যাঁ, তো তোমার কনভিনিয়েন্সের উপর গুরুত্ব দাও। তো এই কয়েকটা জিনিস হচ্ছে তোমার কলেজ চয়েসের ক্ষেত্রে তোমরা মাথায় রাখবা। ওকে, তো তোমরা যারা ইতিমধ্যে লাইভটা দেখছো, তোমাদের জন্য কিন্তু আমাদের ওয়েব 26 এই কুপনটা আছে। এই কুপনটা ইউজ করলে 35% ডিসকাউন্ট তোমরা এখন থেকেই পেয়ে যাবা। এখন দেখবা কমেন্ট মডারেটররা তোমার লিঙ্কে দিয়ে দিচ্ছে, হ্যাঁ, ওয়েবসাইটের লিঙ্ক। তো তোমরা ওখান থেকে এখনই পারচেস করতে পারবা। আর যারা একদম লাইভের শেষ পর্যন্ত থাকবা তাদের জন্য কিন্তু আমার আর আনাদের পক্ষ থেকে গিফট থাকছে স্পেশাল। ওকে, তো নেক্সট পয়েন্ট, এখন আসি আমরা আমাদের কলেজ লাইফ যখন শুরু হবে তখন থেকে কিছু বিষয় আমাদের মাথায় রাখা প্রয়োজন। এটা হচ্ছে আমাদের একটা মেন্টাল প্রিপারেশন থাকা প্রয়োজন। তো এখান আমাদের কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব। ফার্স্ট পয়েন্ট, প্রথমে বুক লিস্ট নিয়ে এত মাতামাতির দরকার নেই। তোমরা আসলে কমেন্ট করতে থাকো ভাই বুক লিস্ট কি বই পড়বো, ভাই তোর এখন বই পড়ার দরকার আছে? তুই হ্যাঁ মানে ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারিস যে কি কি বই আছে, কমার্সের বইগুলো কেমন, প্রশ্ন কেমন, একটু দেখি, একটু ইন্টারেস্ট থাকতেই পারে। বুক লিস্ট নিয়ে ভাই এই বই পড়বো না ওই বই পড়বো, এত প্রথমে এত আইনস্টাইন তোকে কে হতে বসে বা বল? আমরা তো তোকে বুক লিস্টটা দিয়েই দিব। বুক লিস্টের ক্ষেত্রে দুটা জিনিস মাথায় রাখবি, দুটা জিনিস। একটা হচ্ছে কলেজ যে বুক লিস্টটা প্রোভাইড করবে, কলেজের যে বুক লিস্ট ওটা তোমার কিনতেই লাগবে। কারণ কলেজে পড়াশোনার সাথে তোমার যদি তাল রাখতে হয় বা তাল বজায় রাখতে চাও, তাহলে কলেজের বুক লিস্টটা তোমাকে মাস্ট ফলো করতে হবে, কারণ কলেজের টিচাররা ওই বইগুলো দিয়ে পড়াবে। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কমন ফেমাস টিচারের বই। আর কলেজে কিন্তু তোমার ওই যে এসএসসি লাইফের মতো টেক্সট বুক দিয়ে কাজ হয় না, কারণ কলেজে তোমার পড়াশোনার সিস্টেমটাই আলাদা। এখানে তোমার বইয়ের পোস্ত মোটা থাকে, এখানে তোমার লাইন টু লাইন পড়ে কাজ হবে না, আর লাইন টু লাইন তুমি পড়ে কুলাইতেও পারবা না। কমার্সের বইয়ের যে পোস্ত এটা দিয়ে লিটেল তোমার মাথায় বাড়ি দিয়ে মেরে ফেলা যাবে, ঠিক আছে? বা তুমি জিম করে মানে সিক্স প্যাকও বানায় ফেলতে পারবা, জোকস অ্যাপার্ট।
তো বুক লিস্টের ক্ষেত্রে দুটা জিনিস মাথায় রাখবা, যে কলেজের যে বুক লিস্ট ওটা ফলো করবা, তারপর হচ্ছে কমন যে ফেমাস রাইটারের যে বইগুলো আছে ওগুলো ফলো করবা। কারণ আমি যদি কিছু নাম বলি, আমাদের তোমার অ্যাকাউন্টিং এর জন্য আমি ফলো করতাম, বা সবাই মোটামুটি ফলো করে, সৈয়দ ওয়ালিউল্লাহ স্যারের বইটা ফলো করে। হ্যাঁ, সৈয়দ ওয়ালিউল্লাহ স্যারের বই আছে, ওয়ালিউল্লাহ, এই স্যারের বইটা সবাই ফলো করে কম বেশি। তারপরে ম্যানেজমেন্টের ক্ষেত্রে খালেকুজ্জামান স্যারের বই আছে, এগুলো হচ্ছে কমন বই, এটা সব কলেজে কম বেশি পড়ানো হয়। খালেকুজ্জামান স্যারের বই আছে, তো এগুলা তোমরা ফলো করতে পারো। হ্যাঁ, যেহেতু কলেজে তোমার একাধিক বই দরকার হতে পারে। তারপর অক্ষর প্রকাশনীর বিভিন্ন বই আছে, এটা নিয়ে আমরা আলাদা ভিডিও দিয়ে দিব বা আমাদের চ্যানেলে পেয়ে যাবা। 2 নাম্বার, স্কুল আর কলেজের যে পড়াশোনা একটা পার্থক্য, এটা তোমার বুঝতে হবে। হ্যাঁ, স্কুল লাইফে যেমন তোমার টিচাররা ধরে ধরে সবকিছু বুঝিয়ে দিত, কলেজের টিচার এটা করবে না। কলেজের টিচাররা একটা লিমিটেড সময় নিয়ে আসবে এবং লিমিটেড সময়ের মধ্যে কিছু জিনিস তোমার উদাহরণ দেখায় দিবে, তারপর ওটা তোমার নিজেকে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, তো এইটা মেন্টালিটিটা আগে থেকে সেট করে ফেলো। স্কুলের টিচাররা যেরকম তোমাকে মানে চামচ দিয়ে উঠায় খাওয়াই দিবে, কলেজের টিচাররা এরকম তোমাকে পড়াবে না। ওনারা জাস্ট কিছু একটা ম্যাথ দেখায় দিবে বা ম্যাথে একটা পার্টিশন দেখায় দিবে, ওই ম্যাথটা তোমাকে নিজেই প্র্যাকটিস করতে হবে, ওই টাইপের ম্যাথগুলা তোমার নিজেরই রিলেশন খুঁজে বের করতে হবে। হ্যাঁ, তো কলেজের টিচাররা তোমার স্কুলের টিচারের মতো ধরে ধরে পড়াবে না। 3 নাম্বার, অনলাইন আর অফলাইন পড়াশোনা একটা ব্যালেন্স ধরে রাখতে হবে। তুমি অনলাইনে কতক্ষণ পড়বা, অর্থাৎ আমাদের কোর্সের তুমি কতক্ষণ টাইম দিবা বা কোর্স প্ল্যানটা তুমি কিভাবে সাজাবে, এটা আমরা সামনে মানে ইন ডিটেলস আলোচনা করে দিব। কোন টাইমে টাইমলাইন একটা করে দিব, যে কোন টাইমে তুমি কোন কোন কোর্স কিনবা এবং কোন কোন কোর্সগুলো তুমি পড়বা বা কমপ্লিট করবা। হ্যাঁ, তো অনলাইন আর অফলাইন যে পড়াশোনাটা আছে সেটা একটা ব্যালেন্স রাখবা, এটা তোমার মেন্টালিটিতে আগে থেকে ঢুকায় রাখো। হ্যাঁ, তারপরে 4 নাম্বার, কমার্স স্টুডেন্টের জন্য মেইনলি 4 নাম্বার পয়েন্টটা, এটা হচ্ছে কমার্সে তুমি কখনোই সব পড়তে পারবা না, কখনোই সব পড়া পসিবলও না। কারণ কমার্সের বই যে লেন্থ, এটা যে ওয়াইড, এটা তুমি কুলায় উঠতে পারবা না, আর সব পড়া তোমার দরকারও নাই, সব আসেও না পরীক্ষায়। ঠিক আছে, তো সব পড়ার যে প্রবণতা, এটা বাদ দিতে হবে। যতটুক দরকার আমরা ঠিক ততটুক পড়বো। হ্যাঁ, কোথা থেকে পড়বো, কিভাবে পড়বো, এটা নিয়ে আমি ইন ডিটেলস বলে দেবো কিছুক্ষণ পরে। 5 নাম্বার, আপডেট রাখা। কি আপডেট রাখবা? স্কুলে যেমন সবকিছু তোমার ক্লাসে অ্যানাউন্সমেন্ট করে দিত, এখানে কলেজে কিন্তু তোমার অ্যানাউন্সমেন্ট করে দিবে না। কলেজে একটা নোটিশ বোর্ড থাকবে, ওই নোটিশ বোর্ড তোমার নিজের দেখে নিতে হবে। হ্যাঁ, এই ভুলটা আমি করছিলাম, তাই আমি চাই না আমার জুনিয়র ভাই বোন যারা আছে এই ভুলটা তোমরা করো। হ্যাঁ, কলেজ ফার্স্ট ইয়ারে অনেক পাংখার মতো আমার পাংখা গজাইছিল, তো পাখা গজানোর পরে আমি অনেক চিল লাইফ লিড করছি। তো চিল লাইফ লিড করতে যে দেখি ফার্স্ট ইয়ারের অনেক অপরচুনিটি আমি মিস করছি। কলেজের নোটিশ বোর্ড আমি ফলো করতাম না, কলেজে যেতাম, কলেজে চলে আসতাম। হ্যাঁ, মাঝে মাঝে কলেজ সাক্ষীও দিছি, নট সাজেস্টেড। ঠিক আছে, তো নোটিশ বোর্ডে কলেজের ফার্স্ট ইয়ারে কিন্তু তোমার অনেক অপরচুনিটি থাকে, বিভিন্ন ক্লাব অ্যাক্টিভিটিস থাকে, বিভিন্ন সেমিনার থাকে, যেটা তোমার কলেজ কালচারে তোমার ইউজ টু হতে সাহায্য করবে, যেটা আমি মিস করছিলাম। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস আপডেট থাকবা। তোমার সোশ্যাল মিডিয়াতে কলেজের যে ওয়েবসাইট, প্রত্যেকটা কলেজেরই পেজ টেজ থাকে, নর্মালি থাকবে, ওটাতে তোমরা আপডেট রাখবা। হ্যাঁ, তারপরে 6 নাম্বার, নিজের ভালোটা তোমার নিজে বুঝে নিতে হবে। কলেজ লাইফে স্কুল লাইফের ফ্রেন্ড, কলেজ লাইফের ফ্রেন্ড কখনোই সেম হবে না। কলেজ যত তুমি বড় হবা তত দেখবা তোমার সেলফিশ ফ্রেন্ডের সংখ্যা বাড়তেছে, ধীরে ধীরে তোমার সেলফিশ ফ্রেন্ডের সংখ্যা বাড়তে থাকবে। তো বাড়তে বাড়তে দেখবা ইউনিভার্সিটি লাইফে, যে এখন আমি বুঝতেছি আমার ভার্সিটি লাইফের ফ্রেন্ড সার্কেল মানে ক্লোজ ফ্রেন্ড সার্কেল যেটা, ওটার সংখ্যা 1 বা 2-এ নেমে আসবে। হ্যাঁ, তো স্কুল লাইফে অনেক তোমার জিগারের বন্ধু থাকবে, কলেজ লাইফে যে দেখবা অনেকে এক একজন এক এক কলেজে চলে যাইতেছে, তখন তোমার মানে ডিপ্রেশন অবশ্যই একটা কাজ করবে, কিন্তু কলেজ লাইফে কিন্তু ওইরকম ফ্রেন্ড সার্কেল তুমি পাবা না। তো নিজের ভালোটা তুমি নিজে বুঝো, যে তোমাকে কোন সার্কেলে বিলং করা উচিত, কোন সার্কেলে থাকলে তুমি তোমার পড়াশোনাটা প্লাস এক্সট্রা কো কারিকুলার প্লাস চিল লাইফ তিনটাই তুমি ব্যালেন্স করতে পারবা। হ্যাঁ, তো এই জিনিসগুলো তোমার বোঝা লাগবে। তারপরে আচ্ছা, তো এখন হচ্ছে আমরা কোর্স প্ল্যানে চলে যাব, যে অর্থাৎ আমাদের যে এজ কোর্সের যে কোর্সগুলো আছে, এই কোর্সগুলা আমাদের কখন অ্যাড করা হবে এবং কখন তোমার কোর্সগুলো শেষ করা লাগবে। হ্যাঁ, তো ক্লাসের ধরন হচ্ছে, ফার্স্টে হচ্ছে আমাদের একাডেমিক টু অ্যাডমিশন যে ক্লাসটা আছে, একাডেমিক টু অ্যাডমিশন ক্লাস প্লাস এক্সাম ব্যাচ, এটা আমাদের কোর্স প্যানেলে 1 জুন 2024-এর মধ্যে অ্যাড হয়ে যাবে। ওকে, অর্থাৎ আমাদের যে গ্রুপ সাবজেক্টগুলো আছে, অর্থাৎ অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, স্ট্যাট, তারপর হচ্ছে মার্কেটিং, এই গ্রুপ সাবজেক্টগুলো তোমার 1 জুন 2024-এর মধ্যে অ্যাড হয়ে যাবে। আর এটা তোমাকে শেষ করতে হবে কিন্তু 1 অক্টোবর 2024 এই তারিখের মধ্যে। হ্যাঁ, তারপরে আমাদের অ্যাড করা হবে একাডেমিক ক্লাসের বাংলা, ইংলিশ, আইসিটি, অর্থাৎ তোমার জেনারেল সাবজেক্টগুলো। হ্যাঁ, তো জেনারেল সাবজেক্টগুলো অ্যাড করা হবে তোমার 30 জুনের মধ্যে, এবং ক্লাসটা তোমাকে কমপ্লিট করতে হবে 15 নভেম্বরের মধ্যে। ঠিক আছে, তারপরে আমরা তোমাদের জন্য আনবো
প্রশ্ন ব্যাংক সলভিং ক্লাস, অর্থাৎ তোমাদের যখন একটা বেস ক্রিয়েট হয়ে যাবে তারপরে তোমাকে বেশি করে প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিস করার জন্য কি করতে হবে? কোশ্চেন ব্যাংক সলভিং করতে হবে। তো এই ক্লাসটা 1 জুলাইয়ের মধ্যে তোমার অ্যাড হয়ে যাবে এবং এটা তোমার কমপ্লিট করা লাগবে 30 ডিসেম্বরের মধ্যে। হ্যাঁ, তো এটা একটা স্ক্রিনশট তুলে রাখো বা খাতায় নোট করো যে এটা হচ্ছে তোমার আলটিমেট রুটিন বা টাইমলাইন। তারপরে হচ্ছে তোমরা যখন কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস করবা তারপর হচ্ছে তোমাদের টেস্ট পেপার সলভিং ক্লাস করতে হবে। তো টেস্ট পেপার সলভিং ক্লাসও আমাদের জুলাইয়ের মধ্যে অ্যাড হয়ে যাবে এবং এটা তোমাদের কমপ্লিট করা লাগবে 20 জানুয়ারি 2025-এর মধ্যে। ওকে, তারপরে আসবে আমাদের অ্যাডমিশন ক্লাস, অর্থাৎ তুমি অ্যাডমিশন বা প্রি অ্যাডমিশনের প্রিপারেশনটা এটা তুমি 25 মে 2025-এর মধ্যে তোমার শেষ করা লাগবে। তো এটা হচ্ছে আলটিমেট তোমার 1 বছরের টাইম লাইন, হ্যাঁ, বা রুটিন। তো এটা মাথায় রাখবা। আচ্ছা, তো এরপরেই হচ্ছে আমাদের একাডেমিক প্রিপারেশনটা নিতে হবে। তো একাডেমিক প্রিপারেশনে বাংলা, ইংলিশ, আইসিটি নিয়ে কথা বলবে আমাদের সবার প্রিয় আনাস ভাই, এবং আমি হচ্ছে তারপরে গ্রুপ সাবজেক্ট নিয়ে কথা বলবো, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, স্ট্যাট আর ম্যানেজমেন্ট। তো আমি গ্রুপ সাবজেক্ট নিয়ে এখন কিছুক্ষণ কথা বলবো, তারপরে তোমাদের জন্য আলটিমেট গাইডলাইন নিয়ে আসবে আমাদের সবার প্রিয় আনাস ভাই। ওকে, তো ফার্স্টেই আমি আমাদের গ্রুপ সাবজেক্ট নিয়ে কিছু ধারণা দিই। তো অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, স্ট্যাট, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ঠিক আছে, তারপর ইকোনমিক্স, এগুলো হচ্ছে আমাদের গ্রুপ সাবজেক্ট। তো প্রথমে আসি অ্যাকাউন্টিং। হ্যাঁ, অ্যাকাউন্টিংয়ে তোমার প্রত্যেকটারই 2টা করে পেপার আছে, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার। তো অ্যাকাউন্টিংয়ের যে সিলেবাসটা আছে, তো অ্যাকাউন্টিংয়ে তোমার 2টা বিভাগ আছে, একটা হচ্ছে ক বিভাগ, যেটা থেকে তোমার 2টা সৃজনশীল মাস দিতে হবে। হ্যাঁ, তোমরা এসএসসিতে যারা পিওর কমার্স ব্যাকগ্রাউন্ডে ছিল তারা বুঝবা, সেম প্যাটার্ন, তোমার 2টা মাস দিতে হবে, 2টা সিকিউ মাস দিতে হবে। এটা কোন চ্যাপ্টার থেকে? আর্থিক বিবরণী থেকে। তো আর্থিক বিবরণী কমার্স স্টুডেন্টের মোটামুটি একটা ফোবিয়া থাকে, কিন্তু আর্থিক বিবরণীর কিছু টেকনিক আছে, যে টেকনিকটা ফলো করলে আর্থিক বিবরণী তুমি অন্যদের থেকে 2 গুণ ফাস্টার ওয়েতে সলভ করতে পারবা। তো এটা নিয়ে আমাদের চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, আমাদের চ্যানেলটা রেগুলার যদি ফলো আপ করো তাহলে তুমি এই চ্যাপ্টারটা তুমি ভালো মতো করতে পারবা। তারপর হচ্ছে খ বিভাগ। তো খ বিভাগে তোমার নর্মালি 5টা কোশ্চেন অ্যান্সার করতে হয়, তো এই 5টা কোশ্চেনের জন্য তোমার 5টা বা 6টা তোমার চ্যাপ্টার টার্গেট করতে হবে। তো যে চ্যাপ্টারগুলো ইজি, কম টাইম খায়, ওই চ্যাপ্টারগুলো তুমি টার্গেট করবা। যেমন আমি 2-1টা চ্যাপ্টার যদি নাম বলে দিই, একটা হচ্ছে দুতরফা দাখিলা, তারপর হচ্ছে লেনদেন, জাবেদা, এগুলো হচ্ছে তোমার সবথেকে ইজি চ্যাপ্টার। হ্যাঁ, এখান থেকে যদি তুমি শিখিয়ে দাও তোমার 20 মিনিটের কমে তোমার সৃজনশীল শেষ করা পসিবল। ঠিক আছে, তো এগুলোর উপর ফোকাস দাও। ফাইন্যান্সের ফার্স্ট পেপার হচ্ছে ম্যাথ থাকে, ফার্স্ট পেপার হচ্ছে ম্যাথ বেসড আর সেকেন্ড পেপার হচ্ছে থিওরি বেসড। হ্যাঁ, তো ফার্স্ট পেপারে কি থাকে? ফার্স্ট পেপারে তোমার কিছু ম্যাথ রিলেটেড চ্যাপ্টার থাকে, যেমন হচ্ছে তোমার অর্থের সময় মূল্য, তারপরে মূলধন, বাজেটিং। হ্যাঁ, যারা হচ্ছে পিওর কমার্সের ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তারা বুঝতেছো। তো ম্যাথের ক্ষেত্রে আমাদের কি করা লাগবে? ম্যাথের ক্ষেত্রে আমাদের সিকিউ বেস পড়াশোনা করা লাগবে। তো সিকিউ বেস কিভাবে পড়াশোনা করব? ফার্স্টে আমাদের বইয়ের উদাহরণ দেখব, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা কনসেপ্টটা বুঝবো, উদাহরণের কনসেপ্টটা বোঝার ট্রাই করব। তারপরে হচ্ছে আমরা অ্যাপ্লাই করব কিভাবে? আমরা বোর্ড সলভের মাধ্যমে অ্যাপ্লাই করব। বোর্ড সলভ, যেটা আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে সুন্দরভাবে সাজানো আছে। হ্যাঁ, আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে কিন্তু ফার্স্টে উদাহরণ দেওয়া আছে, তারপরে কনসেপ্ট বোঝানোর ক্লাস আছে, তারপর হচ্ছে আমরা অ্যাপ্লাইয়ে গেছি, অর্থাৎ আমরা তোমাদের সিকিউ প্র্যাকটিস করাইছি। ঠিক আছে, তারপরে সেই স্ট্যাটেও আমাদের কোর্স আছে, মাইক্রো কোর্স আছে। তো স্ট্যাট তুমি কিভাবে পড়বা? স্ট্যাটে হচ্ছে কিছু ফরম্যাট আছে, ম্যাথের কিছু ফরম্যাট আছে, ওই ফরম্যাট বেসিসে যদি তুমি ক্লাস করো তাহলে স্ট্যাটটা তোমার জন্য ইজিয়ার হয়ে যাবে। হ্যাঁ, স্ট্যাটে অনেকের এমসিকিউ এর প্রবলেম থাকে, সবকিছু হচ্ছে তোমার প্র্যাকটিসের উপর। ঠিক আছে, তারপরে ম্যানেজমেন্ট, মার্কেটিং, এই দুটো হচ্ছে থিওরিটিক্যাল সাবজেক্টগুলা তোমাকে একটা জিনিসই এনশিওর করতে হবে, সেটা হচ্ছে কনসেপ্ট বোঝা। ঠিক আছে, কনসেপ্ট বোঝা, এটা আমি প্র্যাকটিস করতে বলবো না, এটা আমি বলবো তুমি কনসেপ্ট বুঝো। এটা তুমি কনসেপ্ট বুঝবা কিভাবে? সেটা হচ্ছে তুমি যত সিকিউ দেখবা, বোর্ড টাইপের যে কোশ্চেনগুলো আছে, বোর্ড টাইপের যে সিকিউ যদি দেখো, তাহলে তুমি সিকিউ এর সাথে অর্থাৎ উদ্দীপকের সাথে তুমি কনসেপ্টটা রিলেট করতে পারবা। ফার্স্ট হচ্ছে তুমি কনসেপ্ট ক্লিয়ার করো, হওয়ার জন্য ইম্পর্টেন্ট কোন কোন টপিক এটা দেখো, তারপরে সেই কনসেপ্টটা অ্যাপ্লাই করা তুমি শিখো। ঠিক আছে, এইভাবে তুমি তোমার থিওরিটিক্যাল সাবজেক্টগুলো কিন্তু তুমি আয়ত্তে আনতে পারবা। তারপর হচ্ছে বাংলা, ইংলিশ, আইসিটির ক্ষেত্রে আমাদের গাইডলাইন দিবে আমাদের সবার প্রিয়
আনাস ভাই, আনাস ভাই আপনি যদি লাইভটা দেখেন প্লিজ আমাদের লাইভে চলে আসেন। আচ্ছা আনাস ভাইকে একটু ডেকে আনি। ভাই কই চলে গেল? আনাস ভাই একটু চলে আসেন। বাংলা, ইংলিশ, আইসিটি জেনারেল সাবজেক্ট। দেখি কতজন দেখতেছে, কই পোলাপান কই? 90 জনের উপর তো। আসসালামু আলাইকুম, আমি চলে আসছি আর কি। তো এখন কাহিনী হলো যে কমার্সের ওয়েবিনারে আমি কেন, কারণ এখানে বাংলা ইংলিশ আইসিটি আছে। সো এই তিনটা নিয়ে মোটামুটি আমার ভালো পরিমাণে এক্সপার্টিস আছে, তাই আমি চেষ্টা করব তোমাদের এগুলা নিয়ে কিছু গাইডলাইন দেওয়ার। সেই সাথে আমরা আরও কিছু এক্সট্রা টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কথা বলবো, যেভাবে তুমি কমার্সে থাকাকালীন লাইফে বেস্ট আউটপুট নিতে পারবা। তো আমি শুরু করতেছি। প্রথমে আমরা যদি কথা বলি, একটু গেটটা লাগাই দাও মুগ্ধ। ওকে ভাইয়া, এসএসসিতে 3.61, আমি কি আর্টস নিব? 3.61 আর্টস নিবা না কমার্স নিবা, দুইটা দ্যাট অ্যাকচুয়ালি দ্যাট ডাজন্ট মেক এ বিগ ডিফারেন্স, যে কোনো একটা নিলেই হইলো। বাট যেটাই নিবা এমনভাবে নিও যাতে ভালো মতো পড়াশোনা করো। কমার্সে নিলে একটু পড়াশোনাটা একটু টাফ আর্টসের চেয়ে, আর আর্টস নিলে পড়াশোনাটা অনেক ইজি, ঠিক আছে? আচ্ছা, তোমাদের যার মনে যেই কোশ্চেনই আসে কোশ্চেন করতে পারো। বাংলা ইংলিশ আইসিটি আছে, যে সকল সাবজেক্টে আপনাদের কি কোনো কোর্স আছে? ফুল এইচএসসি 26? ইয়েস, তোমাদের সবগুলা সাবজেক্ট সহ কমার্সের এবং বাংলা ইংরেজি আইসিটি ইনক্লুডেড আমাদের কমার্স একাডেমিক অ্যাডমিশন কোর্স আছে, যেখানে কমার্স রিলেটেড এভরিথিং তুমি পায়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি হয়েছে? তারপরে হলো ভাইয়া এসএসসিতে জিপিএ 2.5 পেয়েছে, এখন কি ভালো করে পড়লে ভালো ইউনিভার্সিটিতে চান্স পাওয়া? আচ্ছা, আমার মতে 2.5 পেলে ইমপ্রুভমেন্ট দেওয়াটা বেশি সাজেস্টেড। এটা নিয়ে কোনো জায়গায় তোমার চান্স বা পরীক্ষা দিতে না পারার সম্ভাবনাটাই অনেক বেশি। সো ইমপ্রুভ দাও। আনাস ভাই, টেক আওয়ার প্যারা, ইয়েস ভাইয়া প্লিজ সাজেস্ট করেন। ভাইয়া তুমি ইমপ্রুভ দাও, রাগে ভাসান 2.5 পাইলে ইমপ্রুভ দাও। আচ্ছা, জিপিএ 5 পাইছো, কংগ্রেচুলেশন। আইসিটি কি নিউ ভিডিও? আর্টসের ইয়েস, আইসিটি নতুন ক্লাস দেওয়া হয়েছে। ভাই সায়েন্স থেকে আমার জিপিএ 4, কমার্সে যাওয়াটা কি ঠিক হবে? ইয়েস ঠিক হবে, নিতে আরো। ভাই আমার সায়েন্স টু কমার্সে সুইচ, জিপিএ 4.72, ইয়েস নিতে পারো। আবু আজেদ শাহ শ্রমিক, ভাইয়া ক্লাস নিতে কি করব? আমাদের অফিসে এসে ডেমো দাও, তাহলে যদি সিলেক্টেড হও তাহলে ক্লাস নিতে পারবা। ভাইয়া আমাদের এখন ফাইন্যান্স নাই, তাই ফাইন্যান্স বাদ দিয়ে ডিউ ইউনিভার্সিটি নিয়ে কিছু বলেন। আমি অ্যাকচুয়ালি ঢাকা ভার্সিটি নিয়ে কথা এখন বলবো না, আমি পিওর সাবজেক্ট নিয়ে কথা বলবো, ও অ্যাডমিশন নিয়ে কথাবার্তা বলবে। ভাইয়া আচ্ছা আনা স্পিড, ওকে থ্যাংক ইউ। এখন মোটামুটি ভালো অডিয়েন্স চলে আসছে, চলো স্টার্ট করি। প্রথমে আমরা কথা বলবো বাংলা প্রথম পত্র কেমনে পড়বা। বাংলা প্রথম পত্র পড়তে গেলে প্রথম মাথায় রাখতে হবে ভাইয়া মূল বইয়ের উপরে কিছু নাই, ঠিক আছে? তোমাদের বেশ কিছু ক্লাস আমরা শুরুতে শর্ট সিলেবাসে দিয়ে দিছি, বাকি ক্লাসগুলো গ্র্যাজুয়ালি অ্যাড হবে। তো কখনো এরকম ভাববা না যে ভাই সব ক্লাস কোথায় গেল, কোর্স প্ল্যান অনুযায়ী গ্র্যাজুয়ালি অ্যাড হবে। কিন্তু বাংলা প্রথম পত্র যে কাজটা করবা সেটা হলো মূল বই রিডিং দিবা। মূল বই রিডিং দেওয়ার ক্ষেত্রে একটা ফ্যাক্টর মনে রাখবা, সেটা হলো লাইনের ভিতরের অর্থ। লাইনের ভিতরের অর্থ, এটার মানেটা কি ভাই? ধরো আমি যদি তোমাকে বলি যে মেঘনাদ বধ কাব্যের একটা লাইন, জিমুতেন্দ্র কপি, হ্যাঁ, এই লাইন যদি শোনার পরে প্রথমত মাথার 3টা নিউরন শুকায় যায় যে এটা কি, বাট এটার একটা গম্ভীর অর্থ আছে, যেখান থেকে তোমার সৃজনশীল আসে, যেখান থেকে তোমার এমসিকিউ আসে। সো বাংলা প্রথম পত্রের মূল যেই প্রবলেমটা তুমি ফেস করবা এমসিকিউর ক্ষেত্রে, নিচের লাইনে কি প্রকাশ পাইছে, নিচের কোন ভাবটি সঠিক, বা সৃজনশীল লেখার ক্ষেত্রে তোমাকে বড় বড় সৃজনশীল যদি লিখতে চাও, ভালো মার্ক পাইতে চাও, তোমাকে লাইনের ভিতরে অর্থ জানতে হবে। অর্থাৎ গদ্য এবং পদ্য রেগুলার লাইনের ভিতরে অর্থ জানতে হবে। তোমাদের নতুন যে ক্লাসগুলো আমাদের একজন সিনিয়র টিচার নিছে বাংলাতে, সেখানে টিচার কিন্তু জাস্ট রিডিং পড়ে নাই, রিডিং এর সাথে সাথে প্রত্যেকটা লাইনের অর্থ করে 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 গেছে, ইনক্লুডিং গদ্য, ইনক্লুডিং পদ্য। সো মূল বই রিডিং পড়বা এবং লাইনের ভিতরে অর্থ পড়ার চেষ্টা করবা। সেটা গাইড থেকে পড়ো, সেটা আমাদের কোর্সের ক্লাস থেকে পড়ো, ডাজেন্ট ম্যাটার, তোমাকে এটা পড়তে হবে। 2 নাম্বার, সেটা হলো কবি পরিচিতি নিয়ে পাগল হবে না। যতটুকু মনে রাখা যায় ততটুকু মনে রাখবে, এর বেশি পাগল হবে না। এখান থেকে কোশ্চেন 1 থেকে 2টা আসে, যেটা অ্যাকচুয়ালি সিগনিফিকেন্ট কোনো অ্যামাউন্ট না। এরপরে হলো মূল বইয়ের মধ্যে 2টা পার্ট খুবই ইম্পর্টেন্ট। প্রথমটা হইলো গিয়া মূল বই রিডিং, দ্বিতীয়টা হলো পাঠ পরিচিতি। এই মালটা থেকে এমসিকিউ আসে, রিটেনও আসে, ঠিক আছে? এরপরে এই সাজেশনটা কেউ দিবে না, আমি দিব। তুমি যদি বাংলা প্রথম পত্রের এমসিকিউতে ফাড়া মার্ক পাইতে চাও, একটা কাজ করবা, বাজারে যে কোনো একটা গাইড কিনবা, ও গাইড থেকে এমসিকিউ সলভ করবা। সৃজনশীলে ভালো মার্ক পাইতে চাও, বাজারে যে কোনো একটা গাইড কিনবা, বোর্ড কোশ্চেন সলভ করবা, ঠিক আছে? তাইলেই হবে। এরপরে আসো, সেটা হলো সব চ্যাপ্টার সৃজনশীলের জন্য লাগে না। তোমরা কয়েকদিন পরে একটা পার্ট পাবা, যেটা পড়া শুরু করবা কয়েকদিন পরে, সেটা হলো সহপাঠ। সহপাঠে 2টা আছে, একটা হলো নাটক আর একটা হলো উপন্যাস। 2টারই সাইজ হাতির সমান, হ্যাঁ, কিন্তু এই 2টা থেকে সৃজনশীল অ্যান্সার করতে গেলে আমাদের
উপন্যাসটা ইজি, লাল সালু যেটা, এটা থেকে অ্যান্সার করা ইজি। তো এখানে যেমন আমরা সিলেকশন করতে পারলাম, ঠিক তেমনি আমি অপরিচিতা থেকে সৃজনশীল দিব নাকি আমি হইল গিয়া আমার পথ থেকে সৃজনশীল দিব, দুটাই ক্রিটিক্যাল। কিন্তু অপরিচিতা থেকে সৃজনশীল লেখার ক্ষেত্রে আমি আমার সৃজনশীলতা অর্থাৎ মেলা কিছু বানায় লিখতে পারবো, আমি তো বাঙালি তাই না। তো এই জন্য গদ্য পদ্য শুরু থেকে যখন তুমি পড়া শুরু করবা, সিলেকশনটা একটু মাথায় রাখবা যে আমি কোন কোন জায়গা থেকে সৃজনশীল অ্যান্সার দিব, কারণ সব চ্যাপ্টার থেকে সৃজনশীল বেশি লেখা যায় না, সব চ্যাপ্টারে সৃজনশীলে ভালো মার্ক তোলা যায় না। এর পরবর্তীতে বড় লেখার প্রস্তুতি, বাংলা প্রথম পত্র ইন্টার লাইফে যা করো না কেন একটা কাজ করবা, সেটা হলো বড় করে লিখবা। গ নাম্বারে 3টা প্যারা দিবা, ঘ নাম্বারে 4টা প্যারা দিবা। এবং তোমাদের কিন্তু সৃজনশীল কিভাবে লিখতে হয় এটার উপর আমাদের চ্যানেলে ভিডিও আছে, সেটা দেখবা। মুদ্রা কথা, সাইজ ডাজ ম্যাটার বাংলা দ্বিতীয় পত্রের, বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে। সো যত বড় করে লিখবা তত ভালো নাম্বার পাবা। এবং বাংলা পড়ার ক্ষেত্রে 2টা স্ট্র্যাটেজি আছে, ঠিক আছে। বাংলা এখন কমার্সকে আমি কাইন্ড অফ সায়েন্সের মোটামুটি কাছাকাছি ধরি, কেন? কারণ সায়েন্সের স্টুডেন্ট হলো 2.5 লাখস, কমার্সের স্টুডেন্ট কত জানো? 1.25 লাখস, অর্থাৎ প্রায় অর্ধেক। বাট তারপরেও তাদের কিন্তু ম্যাথ আছে, অর্থাৎ কমার্স কিন্তু এমন না যে হেলায় খেলায় পড়লাম পাশ করে চলে গেলাম, হবে না। সেক্ষেত্রে কমার্সের সাবজেক্ট অর্থাৎ অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স এগুলোতে কিন্তু তোমার টাইম দিতে হবে। সেই টাইমটার বাইরে যদি আমি বাংলা প্রথম পত্র আবার পাগলের মতো পড়তে চাই, আমি পারবো না। সো স্ট্র্যাটেজি নাম্বার 1 হলো রেগুলার পড়া, অর্থাৎ তুমি কোর্সটা যদি কিনো আমাদের এখানে, তুমি উইকে একটা করে চ্যাপ্টারে ক্লাস করো, একটা করে চ্যাপ্টারে রিডিং পড়ো, ঠিক আছে। আর যদি তুমি এইটা না করতে পারো তাহলে হলো টানে পড়া, টানে পড়া। এটা কখন করতে হয়? এক্সামের আগে তুমি ধরো একদিনে বসে 13টা ক্লাস করে ফেললাম। বাই দ্য ওয়ে আমাদের কিন্তু একটা ব্যাপার আছে, সেটা হলো তুমি যদি WEB26 কুপন ইউজ করো তাহলে কিন্তু আমাদের একাডেমিক অ্যাডমিশন কোর্সে 35% পর্যন্ত কিন্তু ডিসকাউন্ট আছে, ওকে। আচ্ছা, এইটাই মোটামুটি বাংলা প্রথম পত্র। এখন 2টা স্ট্র্যাটেজির মধ্যে কোনটা তুমি ফলো করবা সেটা তোমার ব্যাপার, বাট আমি পার্সোনালি রেগুলার পড়াটাতে বেশি বিশ্বাস করি। দিনে 2-4 পৃষ্ঠা এই মনে করো নগদানি করতে করতে বা কি ওটা কি আর্থিক বিবরণী করতে করতে বিরক্ত লাগা শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো সেই মোমেন্টে আমি 10 পৃষ্ঠা বাংলা প্রথম পত্র পড়লাম, হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো বাংলা দ্বিতীয় পত্র, এই হয়ে গেল। ইংরেজি বাংলা প্রথম পত্র পড়ে ইংরেজি প্রথম পত্র চলে গেছো, এক হয়ে গেল কোথায়? ইংরেজি এটা উল্টে গেছে কেন ম্যান? বাংলা দ্বিতীয় পত্র নাই? আচ্ছা ঠিক আছে, আমি বাংলা দ্বিতীয় পত্র মুখে বলে দিচ্ছি। এই প্রিয় মুড়িদেরা, চিন্তা করো, চিন্তা করো, চিন্তা করো যে এটা হলো বাংলা দ্বিতীয় পত্র, ঠিক আছে। আমরা এখন বাংলা সেকেন্ড পার্ট নিয়ে কথা বলবো। বাংলা সেকেন্ড পার্ট পড়তে গেলে যদি কেউ তোমাকে ব্যাকরণ পড়াইতে আসে, তাকে ধরে একদম মানে কান ছেঁকা ফাটা 2টা থাপড় দিবা। বাংলা দ্বিতীয় পত্র এইচএসসিতে কোনো ব্যাকরণ লাগে না, এখানে ব্যাকরণ ফেলাও, ব্যাকরণের কোনো একটা সিঙ্গেল ক্লাস লাগে না। বাংলা দ্বিতীয় পত্র পুরো এইচএসসি লাইফে সামারাইজ করা যায় 2টা লাইনে, সেটা হলো বোর্ড কোশ্চেন, আবার আরেকটা লাইন কি বোর্ড কোশ্চেন, আর কিছু না। অর্থাৎ যদি তুমি লাস্ট 5 ইয়ার্সের কয়েকটা বোর্ডের কোশ্চেন সলভ করো, বাংলা দ্বিতীয় পত্রের একটা লাইন কোথাও থেকে পড়তে হবে না, একটা লাইন। এই জন্য আমাদের একটা বই আছে সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র বই, এই বইটা 200 পেজের, এখানে বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো কালেক্ট করে আমরা সুন্দর মতো সবকিছু দিয়ে দিছি। এই বইটা প্রতি বছর 35,000 স্টুডেন্ট কিনে, তুমিও কিনে রাখতে পারো, শুরু থেকে দেখলে সুবিধা হবে। কিন্তু যদি তুমি এই বই না কিনো কোনো সমস্যা নেই, বোর্ড কোশ্চেন পড়ো। এবং আমাদের যে বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস, এখানে টিচার আসে তোমাকে সমাস নিয়ে বিস্তারিত আলোচনা করবে না, ক্লাস 40 মিনিটে শেষ হয়ে যাবে, বিগত বছরের বোর্ডের কোশ্চেনের উপরেই আলোচনাটা সীমাবদ্ধ থাকে। এখন বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আরেকটা ফ্যাক্টর মনে রাখবা, সেটা হলো সাইজ ডাজ ম্যাটার। আচ্ছা, সাইজ ডাজ ম্যাটার মানে কি? সে টু সে, প্রথমত আমাকে বাংলা দ্বিতীয় পত্র যদি আমি ভালো মার্ক পাইতে চাই, আমার সাইজের ব্যাপারটা কনসিডারেশন রাখতে হবে, অর্থাৎ আমার কোশ্চেনের সিলেকশনটা অনেক ভালো হইতে হবে। এখন সিলেকশন কি কি? প্রথমে আছে বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে উচ্চারণ। উচ্চারণের ক্ষেত্রে ব্যাকরণিক যে আইটেমগুলো, এটা 2টা ক্যাটাগরি থাকে, এক হইল পরিবর্তন, আরেকটা হলো প্রশ্ন উত্তর। যেমন পরিবর্তন উচ্চারণের ক্ষেত্রে কি, যে এ ধ্বনির উচ্চারণ, অধ্বনির উচ্চারণ, জ ফলার উচ্চারণ, ম ফলার উচ্চারণের নিয়ম, এটা হলো প্রশ্ন উত্তর। আর পরিবর্তন কি, নিম্নলিখিত শব্দগুলোর উচ্চারণ নির্দেশ করো। এই 2 টাইপের প্রশ্নের মধ্যে কোনগুলো তুমি অ্যান্সার করবা, এটি যদি তুমি ভালো মতো সিলেকশন করতে পারো তাহলে তোমার বাংলা দ্বিতীয় পত্রে ভালো মার্ক আসবে। সো আমি উচ্চারণ নির্দেশের ক্ষেত্রে শব্দের উচ্চারণ নির্দেশটা আমার কাছে কাইন্ড অফ কঠিন লাগতো, তাই আমি প্রশ্ন উত্তর এখান থেকে পড়তাম। তারপরে কি আছে বানান, বানানের ক্ষেত্রেও সেম, যে শুদ্ধ বানান নির্দেশ আর প্রশ্ন উত্তর। বানানের ক্ষেত্রে আমার শুদ্ধ বানান নির্দেশটা বেটার লাগতো। তারপরে কি থাকলো আমাদের সমাস আর উপসর্গ। সমাসের ক্ষেত্রে পরিবর্তনটা অনেক কঠিন, সমাস অনেক বড় টপিক, বাট আমি কি পড়বো, আমি পড়বো হলো উপসর্গ। এরপরে থাকলো কি ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্দেশ, ব্যাকরণিক শব্দ শ্রেণী, এটার ক্ষেত্রেও ছিল প্রশ্ন উত্তর আর পরিবর্তন।
সরি আইডেন্টিফিকেশন, যে নিচের এটা কোন ব্যাকরণের শব্দ শুনি। এখানে আমি প্রশ্ন উত্তর না দিয়ে আমি আইডেন্টিফিকেশন দিব, কারণ এখানে ভালো মার্ক পাওয়া যায়। তার পরবর্তীতে কি আসলো, বাক্য। বাক্য থেকে দুইটা পার্ট থাকে, যে বাক্যান্তর আর হইল গিয়া আমাদের প্রশ্ন উত্তর। এই জায়গাটাতে বাক্যান্তরগুলো কাইন্ড অফ ইজি। বিগত বছরের বোর্ডের কোশ্চেন যেগুলো আমাদের বইতে দেওয়া আছে সেগুলো পড়লেই ইনাফ। এগুলা গেল ব্যাকরণিক আইটেম। আরেকটা আছে কি ভাষার অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ, এগুলাতে অ্যাকচুয়ালি খুব একটা কোনো ডিফারেন্স নাই, এগুলা একটাই আইটেম, এগুলা বিগত বছরে কোশ্চেন করলে হয়। আসলে রিটেন আইটেম, রিটেন আইটেমগুলো সবগুলো আমি মুখস্থ বলবো না, বাট আমি জাস্ট তোমাকে একটা লাইন বলে দিব, সেটা মনে রাখলেই হবে। যেটা বড় অর্থাৎ যেটা আমি বড় সাইজে লিখতে পারবো, যেটা বড় সেটা দিব। ধরো প্রথম আইটেম দিনলিপি লিখন আর প্রতিবেদন রচনা, দুইটার মধ্যে বড় করে কি লেখা যায়, প্রতিবেদন রচনা, আমি অ্যান্সার করব। তারপরে ধরো আমাকে বলছে ক্ষুদে গল্প রচনা নাকি সংলাপ রচনা, আমি অ্যান্সার করবো নিঃসন্দেহে সংলাপ রচনা। ধরো আমাকে বলছে বৈদ্যুতিন চিঠি আর আবেদনপত্র, এই দুইটার মধ্যে কোনটা অ্যান্সার করবো, আমি অ্যান্সার করবো নিঃসন্দেহে আবেদনপত্র, কারণ বৈদ্যুতিন চিঠি ছোট। আমাকে বলছে সারাংশ সারমর্ম নাকি আমাদের হইল গিয়ে ভাব সম্প্রসারণ, আমি অ্যান্সার করবো কোনটা, নিঃসন্দেহে ভাব সম্প্রসারণ। এই যে আইটেমগুলো আমি সিলেকশন করলাম, আমি ওই আইটেমটাই সিলেক্ট করতেছি যেটা আমি বড় করে লিখতে পারবো। বাকি থাকলো একটা আইটেম, সেটা হলো পারিভাষিক শব্দ নাকি অনুবাদ, অর্থাৎ এখানে ইংলিশ ইনভলভ আছে। অনুবাদ কখনো অ্যান্সার করবে না, নিঃসন্দেহে ইয়োর সিলেকশন শুড বি অন পারিভাষিক শব্দ। লাস্ট বাট নট লিস্ট সেটা হলো রচনা। এখন রচনা তুই যত বড় করে লেখ, তো যদি পয়েন্ট সংখ্যা 20-এর কম হয় তাহলে তুই নাম্বার ভালো পাবি না। সো রচনার জন্য 20টা পয়েন্ট ম্যানেজ করবা, তুমি আমি দুজনই বানায় লিখবো। তো এই জন্য আমাদের এই বইটাতে কিন্তু রচনার 20টা করে পয়েন্ট দেওয়া আছে। আমরা রচনা এক লাইনও লিখি নাই, প্রত্যেকটা রচনাতে জাস্ট পয়েন্ট দিয়ে দিছি। আমরা জানি স্টুডেন্ট কি চায়। এবং যদি বাই এনি চান্স আগামী 48 ঘন্টার মধ্যে কমার্স একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে 500+ এনরোলমেন্ট হয়, তাহলে এই বইটা কোর্সের সাথে ইবুক আকারে ফ্রিতে পাবা, আর না হইলে পরে কিনে নিতে হবে। সো বাংলা দ্বিতীয় পত্রের আশা করি সিস্টেমটা বুঝছো। বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রেও দুইটা স্ট্র্যাটেজি আছে। স্ট্র্যাটেজি 1 রেগুলারলি পড়া, ঠিক আছে, স্ট্র্যাটেজি 1 হলো রেগুলার, আর স্ট্র্যাটেজি 2 হলো একটানে পড়া। আমার মতে যেহেতু কমার্সের তোমরা অন্যান্য সাবজেক্টে টাইম দিতে হবে, তোমাদের ক্ষেত্রে স্ট্র্যাটেজি 2 ইম্পর্টেন্ট। কারণ এখানে জাস্ট যেহেতু আমার এখানে বুঝান নাই, ব্যাকরণ নাই, কিছুই নাই, আমি আলটিমেটলি কিছু কোশ্চেন ঝাড়া মুখস্থ করে পরীক্ষাটা ঝাড়া দিব। সেক্ষেত্রে স্ট্র্যাটেজি 2 অর্থাৎ এক্সামের আগে টানে পড়াটা বেশি সাজেস্টেড। অর্থাৎ আমাদের কোর্সে হাতে গোনা তুমি 15 থেকে 20টা ক্লাস পাবো বাংলা দ্বিতীয় পত্রের, সেই ক্লাসগুলো যদি তুমি এক টানে পড়ে ফেলো তাইলেই কিন্তু আমাদের কাজ শেষ বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে। এবং একই সাথে বাংলাদেশে কিন্তু কমার্স নিয়ে ব্যবসাটা করে কোন জায়গায় আমি বলি, সবার মাতামাতি কিন্তু অ্যাকাউন্টিং। ওরে বাপরে বাপ, অ্যাকাউন্টিং মানে পাগলই হয়ে গেছে অ্যাকাউন্টিং, মনে হচ্ছে গোটা পৃথিবী অ্যাকাউন্টিং দিয়ে চলে। একটাই সাবজেক্ট কমার্সে, মানে কমার্সে অন্য কোনো সাবজেক্ট নাই, মনে হচ্ছে বোর্ড বুকে মারা ফাটাই ফেলে অ্যাকাউন্টিং। ঠিক আছে, অ্যাকাউন্টিং বললে টিচাররা পাগলই হয়ে যায়, মনে দাড়ি টানে চেনা শুরু করে। কেন? কারণ অ্যাকাউন্টিং বাদে অন্য কোনো সাবজেক্টে পিরিক দেওয়া যায় না। বাট আলটিমেটলি অ্যাকাউন্টিং জাস্ট একটা সাবজেক্ট। তুমি যদি এইচএসসিতে একদম তীব্র ভরাটা খাও, তুমি খাবা দুইটা সাবজেক্টে, সরি দুইটা না তিনটা, বাংলা, ইংলিশ, আইসিটি, এই তিনটাতে তোমার প্লাস মিস যাবে, অ্যাকাউন্টিংয়ে না। অ্যাকাউন্টিং মোটামুটি পাস করে বের হয়ে যাবা। আর বাংলা, ইংলিশ, আইসিটিতে কিন্তু চরম ভরাটা খায়, কারণ সারা জীবন টিচার বলে কি অ্যাকাউন্টিং, কিন্তু বাকি অন্যান্য সাবজেক্ট কোথায়, অন্যান্য সাবজেক্ট কোথায়, ওয়ার ইজ ম্যানেজমেন্ট, ওয়ার ইজ ফাইন্যান্স, ইকোনমিক্স কই, স্ট্যাটিস্টিক্স কই, এগুলো নিয়ে কোনো মাথামাতি কিন্তু অনলাইন নাই। প্ল্যাটফর্মের নামই আছে অ্যাকাউন্টিং দিয়ে, মানে কমার্শিয়াল প্ল্যাটফর্ম নামই অ্যাকাউন্টিং দিয়ে। ঠিক আছে, পড়াই কিন্তু সব সাবজেক্ট, মানে তুই বুঝছিস ফ্যান্টাসিটা কোন লেভেলে। তো যাই হোক, অন্যান্য সাবজেক্টের মতো বাংলা দ্বিতীয় পত্র অ্যাকাউন্টিংয়ের সমানই নাম্বার ক্যারি করে। সো অ্যাকাউন্টিং ইজ ইম্পর্টেন্ট ফর অ্যাডমিশন, ইটস ওকে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট দ্যাট ডাজন্ট মিন আমি বাংলা দ্বিতীয় পত্র পড়বো না। আর তোরা বেটার এমন একটা ভাব নিচ্ছিস তোর বাংলা মনে হচ্ছে আসবে না পরীক্ষার হলে অ্যাডমিশনে, তোর বাংলা ইংলিশ জিকে আসবে না, তো তো বাংলা ইংলিশ জিকেও তো আছে অপশনে, রাইট? সো এটাকেও ওইভাবে পড়াশোনা করবা। এখন আসো তোমাদের ক্ষেত্রে আরেকটা স্পেশাল মানে গাইডলাইন, সেটা হলো বাংলা যেহেতু আমার অ্যাডমিশনে আসবে, সেহেতু বাংলা শুরু থেকে কিভাবে পড়বো, সেহেতু আমি বলবো জাস্ট বাংলা ফার্স্ট পার্টটা ভালো ডেডিকেশনের সাথে পড়ো। বাংলা দ্বিতীয় পত্র তোমার এইচএসসির বাংলা দ্বিতীয় পত্রের সাথে অ্যাডমিশনের কোশ্চেনের দূর দূরান্তে কোনো সম্পর্ক নাই। ওই কোশ্চেন আসবে 9-10 বাংলা ব্যাকরণ বইটা থেকে। সো ওইটা আমরা অ্যাডমিশনের সময় টান দিব। শুরুতে টান দিতে চাইলে যে কোনো বাজারের অ্যাডমিশন গাইড দেখতে পারো। আরেকটা চাল কি করতে পারো তো শোনা ছেলেরা, সেটা হলো আমরা তো এখানে অ্যাডমিশন ক্লাসও দিচ্ছি, এই যে লাস্টে কিন্তু আমাদের অ্যাডমিশন ক্লাসও দেওয়া আছে। সো অ্যাডমিশন ক্লাস তুমি সুন্দর মতো বসে বসে বাংলা অ্যাডমিশন ক্লাস করো। একটা চ্যাপ্টার একাডেমিক ক্লাস করলা, দেন বসে ওইটার উপরে অ্যাডমিশন ক্লাস করো। সমাসের একাডেমিক ক্লাস করলা, অ্যাডমিশন ক্লাস করো। এক ঢিলে দুই পাখি। চলো শুরু করে এবার ইংরেজি প্রথম পত্র। এত
লাইন আমাকে পড়তে হবে না। ইংলিশের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, প্রথমত তোমাকে বোর্ড বই রিডিং পড়তে হবে, কিন্তু রিডিং শুধু রিডিং এর জন্য না, আমাকে মিনিং জানতে হবে। অর্থাৎ আমি যখন সিন কম্প্রিহেনশন থেকে মাল্টিপল চয়েস দিব, কোশ্চেন অ্যান্সার দিব, সামারি লিখবো, ইফ আই ডোন্ট নো দ্য মিনিং আমি কিছু লিখতে পারবো না। এখন তুমি যদি এখানে শুরু করো, ইংলিশের ক্ষেত্রে বাঙালির সমস্যাটা কোথায়? বাঙালি ইংলিশ বলতে বুঝে হলো স্পোকেন ইংলিশ। অর্থাৎ আমাদের টিচাররা কেন জানি ক্লাসে আসে ইংলিশ বলতে, টুডে উই গোনা টক অ্যাবাউট ইংলিশ, সো দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং ইউ নিড টু ডু, ইউ নিড টু ফোকাস অন দ্য মিনিংস of the textbook, buy any guidebook from the market and read it thoroughly and try writing. What the fuck? মা কিছু না। তো এই যে ইংলিশ কেন, আমার কি পরীক্ষা হলে কথা কবা লাগিবে, মুখে ইংলিশ বলিবা লাগিবে না, কি করব, লিখবো রিটেন। আমাদের তো স্পোকেন দরকার নাই, ইংলিশ কোনো ভালো বলতে পারি না, সমস্যা নেই তো, আলটিমেটলি আমার লাগবেটা কি, রিটেন লাগবে, আমার মার্ক 80 পাইতে হবে, এইটাই তো টার্গেট। কি কোনসা আমি ইংলিশ পড়ে এখানে ইংলিশ কথা বলতে আসছি, তোর আমার কি টার্গেট, মার্ক। তো মার্ক যদি টার্গেট হয় তাহলে আমি স্পোকেনের দিকে ফোকাস করব, আমার গ্রামারের দিকে ফোকাস করব না। ইংলিশের ক্ষেত্রে জাস্ট মিনিং জানবি, সেকেন্ড কাজ কি, জাস্ট প্র্যাকটিস। এই যে দেখ, নবদূত টেস্ট পেপার মেডিজির বা রিটেন আইটেম বা যাই কর, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেখান থেকে পার মডেল টেস্ট দে বাবা বসে বসে। অর্থাৎ তুই শুধুমাত্র একটা ক্লাসে, এই যে নতুন করে ইংলিশ ক্লাস রেকর্ডিং হচ্ছে আগের ক্লাসগুলো, এবং নতুন করে মুগ্ধ এবং ওয়াজেদ ক্লাস দিবে ইংলিশে, ওরা আসে মিনিং ভালো মতো বুঝাই দিবে, বাট তোর কাজ হলো প্রতিদিন মডেল টেস্ট দেওয়া। 1 মডেল টেস্ট আ ডে কিপস দ্য পসিবিলিটি অফ মিসিং এ প্লাস ইন ইংলিশ অ্যাওয়ে। এটা হলো বাস্তবতা। তুমি দিনে একটা মডেল টেস্ট না দিতে পারো, উইকলি একটা করে মডেল টেস্ট দাও। একটা সিন কম্প্রিহেনশন শেষ, ওটার উপর একটা মডেল টেস্ট দাও। একটা প্যারাগ্রাফ বা হ্যানত্যান পড়ছো একটা মডেল টেস্ট দাও। তুমি যদি উইকে একটা করে মডেল টেস্ট দাও, প্রত্যেকটা ইউনিটের উপর 4-5টা করে মডেল টেস্ট দাও, ট্রাস্ট তুমি কলেজের প্রথম পরীক্ষাটাতে তোমার কোনো ফ্রেন্ড ইংলিশে প্লাস তো দূরের কথা, পাস মার্ক তুলতে তুলতে হেরফের খাওয়া যাবে, বাট তুমি প্লাস পাই যেতে পারো। ইংলিশের ক্ষেত্রে অলওয়েজ রিমেম্বার, প্র্যাকটিস ছাড়া কোনো অপশন নাই। হোক সেটা গ্যাপ ফিলিং, হোক সেটা আমাকে সামারি লেখা, হোক সেটা পোয়েমের ব্যাখ্যা করা, হোক সেটা রিয়ারেঞ্জ তুইলা দিবে ওই মডেল টেস্ট থেকে, রিয়ারেঞ্জ বানায় না কেউ। সো ইউ হ্যাভ টু ফোকাস অন প্র্যাকটিসিং। লেখ মুখে কোনো এক টিচার যদি আসে ইংলিশে ক্লাসের মধ্যে কথা বলা শুরু করে, জুতা খুলে মারবে, হারামজাদা আসছে এখানে ইংলিশ শিখাইতে, তোকে ইংলিশ শিখতে আসছি, বলে নাম্বার কেমনে পাবো এটা বল। তো এই জায়গায় ফোকাস করবা। সিন কম্বিনেশন আইটেম প্র্যাকটিস করবা কোথা থেকে, টেস্ট পেপার, যা পুরাতন একটা টেস্ট পেপার মেডিজি কিনে শুরু থেকে টেবিলের উপর রাখবা, দিনে একটা করে মডেল টেস্ট দিবা। আর ইংলিশে ভালো মার্ক যদি পাইতে চাও, রিটেন আইটেমে কয়েকটা পলিসি আছে। 1 নাম্বার, কাটাকাটি করা যাবে না, ইংলিশের টিচাররা খুঁতখুঁতা, গ্রামার মিস্টেক করা যাবে না। গ্রামাটিক্যাল মিস্টেক কি, ইংলিশে কথা বললে অ্যাভয়েড করা যাবে না, লিখতে হবে, প্যারাগ্রাফ লেখ, অ্যাপ্লিকেশন লেখ, সিন কম্বিনেশন থেকে কোশ্চেন অ্যান্সার লেখার চেষ্টা কর। 3 নাম্বার, বানান মিস্টেক করা যাবে না। এগুলা কি ইংলিশে, এই তুই কি লিউটেন্যান্ট বানান জানিস না, লেফটেন্যান্ট বানান জানিস? হ্যাঁ, এই যে লাই, ইউ, টেন, অ্যান্ড, এই বানান তুই জানতিস না তো? এটা আমিও জানতাম না, আমি 2 দিন আগে জানছি। এখন যদি এইটা লেফটেন্যান্ট, হ্যালো লেফটেন্যান্ট উই আর টকিং ইন ইংলিশ, এটা দিয়ে তো আমি স্পেলিং শিখতেছি না। তো এটা কখন আমি জানতে পারবো, যখন আমি লিখবো। লেখ, ইংলিশ কি করবি, লিখবি, ঠিক আছে? ওকে, এইটাই হলো ইংলিশ ফার্স্ট পেপার। আমাদের ক্লাসগুলো ইংলিশ ফার্স্ট পেপারে বাকি কোনো আইটেম নিয়ে এত মাথামাতি নাই, রিডিং পড়াই দিব, অর্থ বুঝাই দিব, তারপরে তোর কাজ কি, মডেল টেস্ট দেওয়া, ঠিক আছে? ওকে, নেক্সট ইন লাইন, ইংলিশ সেকেন্ড পেপার। ইংলিশ সেকেন্ড পেপারে কি করব? ইংলিশ সেকেন্ড পেপারে তো আরো বেশি হাইপার হয়ে যাব। তোমরা হঠাৎ করে আসে এইচএসসিতে উঠে ভাবা শুরু করো, এইচএসসিতে আমার কি আছে, আর্টিকেল আছে, তাই না? তো আর্টিকেলের উপর আমাকে একজন বিখ্যাত মজা, ইংলিশ মজা, হ্যাঁ ইংলিশ তো অনেক মজার না, তো ইংলিশ মজা করে শেখানোর জন্য একজন আমাকে 5 ঘন্টার আর্টিকেলের ক্লাস দিছে। অনেকটা শালা, এই আর্টিকেল কি তুই এসএসসিতে পড়িস নাই? তুই এসএসসিতে পড়িস নাই, তুই কি জানিস না ভাওয়ালের সামনে অ্যান হয়? তুই এটা জানতিস না? তোর কি মনে হয় এইচএসসিতে আসে নতুন রুল বানাইছে আমি? মানে কি এইচএসসি আর্টিকেল, এসএসসি আর্টিকেল দুটো আলাদা টপিক, তাই না? সেম টপিক, ন্যারেশন সেম, সেন্টেন্স চেঞ্জ সেম, রাইট ফর্ম অফ ভার্ব সেম, এভরি সিঙ্গেল ফাকিং শিট সেম। যদি সবকিছু সেম হয়, আমার কেন রুলস নিয়ে মাতামাতি এত? আমার কেন তো গ্রামার লাগতেছে ইংলিশে? আমি তো আগেই পড়ছি। তো প্রথম কাজ, চৌধুরী হোসেন সাহেব থেকে একবার রুলস দেখবি, একবার, একদিন, তারপরের দিন থেকে তোর কাজ কি, মডেল টেস্ট, আবার মডেল টেস্ট। বিগত বছরের কোশ্চেন বসে বসে সপ্তাহে একটা করে মডেল টেস্ট দিবি। গ্রামাটিক্যাল আইটেম তোর চেয়ে ভালো কেউ পারবে না যদি মডেল টেস্ট দিস। যেখানে আটকে যাবে ওটার রুলসটা দেখবি। তোমরা কি করো, আমাকে আর্টিকেল শিখান,
আরে তোর এতে আর্টিকেলের তো গুনে গুনে 5টা রুল, এই 5টা রুল দিয়ে গোটা পৃথিবীর সব আর্টিকেল হয়, তুই পারিস না কেন? কারণ তুই প্র্যাকটিস করিস নাই, দ্যাটস ইট। তো ইংলিশের ক্ষেত্রে সেকেন্ড পেপারের ক্ষেত্রেও মডেল টেস্ট দিবা। রিটেন আইটেম কি করবা? বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করবা। তোমাদের কমার্সের সাজেশন কিন্তু আমরা অ্যাড করছি, এবং বাংলা ইংলিশ আইসিটির সাজেশন আমি আলাদা করে অ্যাড করে দেবো। মুখ দিয়ে লেখো তো, বাংলা ইংলিশ আইসিটির সাজেশন ওয়াজেদকে জানা রাখো, এক্সট্রা করে অ্যাড করাই দিব। ওখানে যে রিটেন আইটেমগুলো দেওয়া থাকবে ওগুলো পড়লেই তোর জন্য ডান, ইনাফ, আর কিছু লাগবে না। লাস্টে চলে আয়, বি ডিফারেন্ট ফ্রম আদার্স। ইংলিশে যদি তুই ভালো মার্ক পাইতে চাস, সেখানে কি তুমি ইংলিশে ক্লাসের মধ্যে কত ভালো কথা বলো সেটা জাজমেন্ট হবে না, কত ভালো লিখতে পারো। লিখতে পারতে গেলে কি করতে হবে? নিজের ওন ল্যাঙ্গুয়েজ লিখতে হবে। দেখ, যখন আমরা ইংলিশে তোমরা একটা আইটেম পাবা সামারি, বাঙালি সামারিতে 10-এর মধ্যে 4 বা 5-এর উপরে 1 মার্ক পায় না। কেন পায় না? কারণ তোমাকে বলছে সিন কম্প্রিহেনশনটা সামারি কর, ও কি করে? ওখান থেকে 5টা লাইন আন্ডারলাইন করে, তারপর হুবহু 5টা লাইন তুলে দেয়। টিচার এই খাতা দেখতে দেখতে মনে হয় যে টিচার আত্মহত্যা করবে, কিন্তু অ্যাকচুয়াল তো নিয়ম এটা ছিল না। তোমাকে ওই পুরা জিনিসটা পড়ে নিজের ভাষায় সামারাইজ করতে হইতো। পপুলেশন প্রবলেম, ট্রাফিক জ্যাম, আর হইল গিয়া এই আরে যেগুলো হলো যে কোনো প্রবলেম নিয়ে, যে কোনো হলো আনএমপ্লয়মেন্ট, ট্রি প্লান্টেশন, এগুলো নিয়ে দ্য গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপস। এই লাইন তো জানি, এই লাইন তো সবাই লিখছে, নাম্বার দিবে না। তুমি কখন নাম্বার পাবা? যখন তুমি ওখানে ক্রিয়েটিভ কথা লিখবা, যে ট্রি প্লান্টেশনের ক্ষেত্রে আমাদের দেশে এই বছর 10 লাখ নতুন গাছ লাগানো হয়েছে, বা আনএমপ্লয়মেন্টের ক্ষেত্রে তুমি একটা স্ট্যাটিস্টিক্স উল্লেখ করলা যে এই বছর পর্যন্ত 35% অফ দ্য ইউথ অফ বাংলাদেশ আর আনএমপ্লয়েড, অ্যামং দেম 12% আর হাইলি এডুকেটেড অ্যান্ড হোল্ড বিএসসি অর এমএসসি ডিগ্রি। এই লাইনটা টিচার খুঁজতেছে যে এইটা কে লেখছে। এম ইন লাইফ সবাই লেখছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, তুই বলছে আই ওয়ান্ট টু বি এ ফাকিং বিজনেসম্যান। কে? দ্যাটস দ্য ডিফারেন্স। আমি লিখছিলাম আই ওয়ান্ট টু বি এ বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার, দ্যাটস দ্য ফাকিং ডিফারেন্স। সো যখন তুমি নিজের মতো করে লিখবা, বাকিদের থেকে ডিফারেন্ট হবে তোমার রিটেন আইটেমগুলো, তখন দেখবা তোমার 10-এর মধ্যে 8, 7, 9 আসতেছে। কারণ অনলাইনের ওই যে একটা প্যারাগ্রাফের ফরম্যাট আছে না, যে এই প্যারাগ্রাফের ওয়ার্ডগুলো চেঞ্জ করে দিলে এক প্যারাগ্রাফ থেকে 20টি প্যারাগ্রাফ লেখা যায়, এইটাতেই পাবি তুই 10-এর মধ্যে। তোর প্লাস কেন আসে না? কারণ রিটেন আইটেমে নাম্বার নাই তো। গ্রামাটিক্যাল আইটেমে কত দেবে? 40, 50, বাকি 50 কোথা থেকে আসবে? এখান থেকে আসবে। ঠিক আছে? সো ইংলিশ নিয়ে ওভারঅল আমাদের আলোচনা হইলো। আমাদের টিচাররা গ্রামাটিক্যাল রুল পড়ায় দেওয়ার পরেও কাজ একটাই থাকবে, কোর্স কিন না কিন, মডেল টেস্ট দিবি বাবা বাসায় বসে বসে। এবং যেই টিচার তোর সাথে ক্লাসে আসে ইংলিশে কথা বলবে, তো মনে রাখবে এ তোর লাইফটা ডিস্ট্রয় করতে আসছে। ইংলিশে কথা বলা একমাত্র তখনই সাজেস্টেড যেদিন তুই আইএলস দিতে যাবি। ঠিক আছে? এর বাইরে এই যে বুয়েট পাস করে বের হয়ে গেলাম না, ইংলিশ ওরকম ভাবে লাগে নাই। প্রেজেন্টেশনের দিন ওই বুয়েটের টপ 100ও যায় উই এরকম করতে থাকে সবাই, কেউ এত ভালো ইংলিশ পারে না। বুয়েট বল যা বল, মানে আমি বুঝাইতে যাচ্ছি যে ইংলিশ এতটা ইম্পর্টেন্ট না যতটা দেখানো হয়, স্পোকেন ইংলিশ বিশেষ করে। জানতে হবে রিটেনে ভালো হওয়ার পরে দেন আমি স্পোকেন নিয়ে মাতামাতি করি। কারণ আলটিমেট জাজমেন্ট ইংলিশ তোমার ভর্তি পরীক্ষা আসবে কি এমসিকিউ, এখানে কি স্পোকেন আসলো না। ওকে, দেন চলে আসি আমাদের প্রিয় সাবজেক্ট আইসিটি। তো আইসিটির কথা বলার সাথে আমার মাথায় একটা পিকচার ভাসে ওঠে যে একটা ছেলে চশমা পরে কম্পিউটারে কাজ করতেছে। প্রথম একটা লাইন মনে রাখবা, যারা কমার্সের পোলাপান আসো, বাবারা তোমরা সিএসসি ইঞ্জিনিয়ার না। ঠিক আছে? অর্থাৎ যেই টিচার ক্লাসের মধ্যে কম্পিউটার বের করে কোডিং শেখাবে ওর বাতাটা ভাঙে দিবা। মনে রাখবা তোমরা সায়েন্সের না, তোমরা সায়েন্সের না। একটা সায়েন্সের স্টুডেন্ট আইসিটিকে যেই ডাইনামিকে দেখবে, ওর ব্রেন যে লেভেলে ক্যাচ করবে, তুমি এইভাবে করবা না। খুব স্বাভাবিক, এটা তোমার সাবজেক্টটাই আলাদা। অ্যান্ড এটাও মানতে হবে যে তোমাদের মধ্যে একটা বড় শতাংশ উইক দেখেই কমার্সে আসছো। ডেডিকেটেডলি শুরু থেকে কমার্সকে ভালোবাসে কমার্সে থাকা মানুষজনের সংখ্যা খুব কম। এখন তুমি যদি ওই উইক অবস্থাতে চিন্তা করো আমি ডেটাবেস শিখবো, আমি প্রোগ্রামিং অ্যান্ড কোডিং শিখবো, কোডিং। আমার এক বড় ভাই এনএসইউ থেকে বিবিএ তে পড়ে গুগলের আজকে ইঞ্জিনিয়ার, মাসে বেতন 3,65,00,000 টাকা। এক্কেরে মামা। ঠিক আছে? তুই কিন্তু এই পিনিক এই বয়সে দেখাবি না, এটা দেখাবি ভার্সিটি লাইফে, যে বিড়ির আগুনে বসে কোডিং করে গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইলাম। দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। এখন এই মোমেন্টে আইসিটিতে কি করতে হবে? যাতে প্লাস পাইতে পারি, যাতে 80+ মার্ক থাকতে পারে। এটার জন্য প্রথম যেটা করতে হবে, মাহবুবুর স্যারের বইটা রিডিং পড়বা। রিডিং পড়লে এমসিকিউটা কভার হয়ে যাবে। যদি তুমি বই দাগায় পড়ো এমসিকিউ কভার হয়ে যাবে। বাকি আইটেম থেকেগুলা কি করব? তুমি বাজারে যে কোনো মেডিজিট যদি প্রথম 15 থেকে 10টা করে সৃজনশীল সলভ করো, হুবহু কোশ্চেন পরীক্ষায় তুলে দিব, হুবহু। অর্থাৎ আমাকে টার্গেট করতে হবে কিউএনএ করতে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস। আইসিটির ক্ষেত্রে আরেকটা ভালো সাজেশন দিতে পারি, আমাদের একটা বই আছে কিউএনএ আইসিটি নোটস।
এই বইটাতে ছোট একটা বই, এই সাইজের একটা বই, এই বই থেকে কোশ্চেন অ্যান্সার পড়লেও ডান, আর কিচ্ছু পড়তে হবে না। মুদ্রা কথা হলো আইসিটি যদি তুমি এখন কয়েকটা চ্যাপ্টারে ঝামেলা আছে, একটা হলো নাম্বার সিস্টেম, আর একটা হলো প্রোগ্রামিং, আর একটা হলো এইচটিএমএল, আর একটা হলো লজিক গেট। এই চারটা টপিকই হলো ঝামেলা, ঠিক আছে? এই চারটাই কমার্সের মানুষজন বা আর্টসের মানুষজন পারে না। তো আমি এই চারটার দিকে তাকাচ্ছি কেন? আগে দেখি আমার ফার্স্ট চ্যাপ্টারে কোনো ঝামেলা আছে না, খাতা বইরা লিখবো। আমার সেকেন্ড চ্যাপ্টার নেটওয়ার্ক সিস্টেম আমি বানায় লিখতে পারবো না, পারবো। আমার লাস্ট যে 6 চ্যাপ্টারটা উনেও মেলা মুখস্থ মালপাতি, যে 3টা চ্যাপ্টারে আমার মুখস্থ মালপাতি সেগুলো তো আমি 3টা সৃজনশীল অ্যান্সার করে ফেললাম। এরপর থেকে আমি পড়বো 2টি টপিক, বাকি টপিক পড়বো না এমন না, এক্সপার্ট হবো 2টাতে। নাম্বার সিস্টেম এখানে কি পড়তে লাগে? 2 এর পূরক, এর বাইরে কোনো কিছু আসে না। আর কোডিং আর প্রোগ্রামিং এর মধ্যে এইচটিএমএল অনেক সোজা, এখানে আসবে টেবিল বানানো আর লিস্টি বানানো আর হাইপারলিঙ্ক রেফারেন্স। আমি মুখেই বলে দিলাম, যে কটা বললাম এর বাইরে কোনো একটা কোশ্চেন আসবে না। অর্থাৎ আইসিটির কোশ্চেন ডিরেক্টলি বলে দেওয়া যায়, কারণ টিচারও জানে। বাংলাদেশে আর্টসের স্টুডেন্ট কত জানো? 5 লাখ। আর্টস এগুলা হলো একদম মানে স্পেসিমেন, গোটা বাংলাদেশের সবচেয়ে মেধাবী এরা, পাস মার্কও তুলতে পারে না, ঠিক আছে? সায়েন্সের স্টুডেন্ট 2.5 লাখ আর কমার্সের স্টুডেন্ট 1.25 লাখ। অর্থাৎ অ্যারাউন্ড বাংলাদেশের 70% অডিয়েন্স হলো কমার্স আর আর্টস। এখন টিচার যদি পরীক্ষার হলে কোডিং দিয়ে দেয় তাহলে কিন্তু কেউই পাস করবে না, এটা সবাই জানে। এই জন্য টিচার কোশ্চেনটা এমনভাবে করবে, জানা টপিক থেকেই করবে যেগুলো বারবার আসছে। সেরকম করে যদি চ্যাপ্টার সিলেকশন এবং টপিক সিলেকশন করে ফেলো, বিগত বছর কোশ্চেন অ্যানালিসিস করে, আইসিটিতে কেউ তোমাকে আটকাতে পারবে না। যখনই তোমাকে কোনো টিচার ডিপে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, অর্থাৎ লুপ, কোডিং এর ক্ষেত্রে লুপ আর ওই যে 3টা সংখ্যার মধ্যে কোনটা বড়, এইটা বাদে যদি অন্য কোনো অ্যাডভান্স কোড দেখাইছে, অবজেক্ট ওরিয়েন্টেড, যে এই ওয়ার্ডটা যদি ইউজ করছে ওপি, ওকে মনে করে 7 মাইচুর করবে, তুই কি বললি বেটা, তুই কি বললি, তোর এত বড় সাহস, এই কথা বললি কেমনে? কারণ এইটা কিন্তু আমরা বুয়েট পাস করে বের হয়ে যাচ্ছি, হ্যাঁ, এটি পড়তে ফাটে গেছে। ও যদি তোরা এটা ইন্টার লাইফে পড়াইতে ধরে, মায়ের কোনো কথা নেই, মায়ের। মনে রাখবে, এইভাবে যদি পড়ো তুমি কোনো সিএসসি ইঞ্জিনিয়ার না, তাইলে কিন্তু আইসিটি পার হয়ে যাবে। এবং আমাদের যে আইসিটি ক্লাস নতুন করে নেওয়া হয়েছে, এবং এখানে বুয়েটির ভাইয়া দিয়ে তোমাদেরকে আমরা আইসিটি পড়াইছি। একটা প্রথম ক্লাসটা আমার নেওয়া আছে, ঠিক আছে? তো আইসিটি ক্লাসগুলো করবা, ক্লাসের মধ্যে যতটুকু পড়াইছি এর বাইরে কিচ্ছু না, নাথিং। ওকে, তো দিস ইজ ওভারঅল আইসিটি প্রিপারেশন। এখন আমাদের কিছু স্ট্র্যাটেজি নিয়ে কথা বলতে হবে। এই জায়গাটাতে অনেকগুলো ছবি দেওয়া আছে, এগুলো হলো সায়েন্সের পোলাপানদের ফ্যান্টাসি। লেটস টক অ্যাবাউট কমার্সের পোলাপানদের ফ্যান্টাসি। 2টা কার্জন হলতে তোমাদের ক্লাস হয় না, তোমাদের ক্লাস হয় হলো FBS ফ্যাকাল্টিতে। হ্যাঁ, তোমাকে আলাদা বিল্ডিং আছে, ভবন আছে, তোমাকে ক্যাফেটেরিয়া দেখতে পুরো বুয়েটের একটা ল্যাবের চেয়েও বেশি সুন্দর। এটা আমার খুব কষ্টের বিষয়, লাইব্রেরিগুলাও। আর আরেকটা হলো তোমাদের, যেটা হলো আমারও ফ্যান্টাসি, IBADU। এই ভবনের সামনে দিয়ে গেলে চোখে পানি চলে আসে। হ্যাঁ, এই ভবন, এই 2টা জায়গা হলো তোমাদের ফ্যান্টাসির জায়গা, তোমাদের ড্রিমের জায়গা। এগুলোর আশপাশে DU, DMC, বুয়েট, এগুলোর আশপাশে এই 2টা জায়গা। আমি তোমাকে একটা ড্রিম দেখাইতে চাই, যে ড্রিমটা আমি কখনো দেখি নাই, কারণ আমাকে কেউ জানাইতেও না। ইভেন বাংলাদেশের একটা বড় অডিয়েন্স, আমি বলবো ইন্টার লাইফে পড়া 70% অডিয়েন্স এটা সম্বন্ধে জানে না। এটা সম্বন্ধে জানে হলো 2 দল, এক হলো ঢাকার পাবলিকরা জানে, আর 2 হলো ইংলিশ মিডিয়ামের পাবলিকগুলো জানে। এরা কেমনে জানে? IBA এর কথা আগে থেকে জানতো। আমি ভাবতাম IBA মানে কি, IUB মানে হলো প্রাইভেট, IBA মনে একখান প্রাইভেট ভার্সিটি। বাট IBA যে এমন একটা ভয়ানক জায়গা, অর্থাৎ মানুষজন বুয়েটের উপরে যদি কোনো কিছু মাঝে মধ্যে ধরে ফেলে বা বুয়েট সম লেভেলে ধরে, সেটা হলো IBADU। ওকে, সিট সংখ্যা খুবই লিমিটেড, বাট কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে গেলে একটু সুবিধা পাবা, দ্যাট ডাজন্ট মিন চান্স পাবা। তুমি কিন্তু আলটিমেটলি IBA থেকে কি BBA ডিগ্রি নিতেছো, তাই না? তোমারই সাবজেক্টের ডিগ্রি। সো তোমার প্রাইম টার্গেট হওয়া উচিত IBA। যদি না হয়, IBA এর সাথে কিন্তু আবার FBS এর পড়াশোনার মিল নাই, তো এটাকে একটু সেপারেটলি চিন্তা করতে হবে। বাট FBS তো শুরু থেকে একটা বড় ড্রিম দেখবা। তোমাকে সমাজ কমার্স বলে বলে অপমান করবে, তুমি সমাজকে বলবা মামা ঢাবি IBA, শেষ। মামা ঢাবি বললে শেষ, মানে মনে করো গালে জুতা দিয়ে মারি হয়ে গেছে। কিন্তু যদি কেউ কমার্স নিয়ে এখন বার্ন দিতে আসে, তাকে বার্ন দিবা 2 ইয়ার্স পর, যে কমার্স পড়ে যে ভালো করা যায় না, কে বলছে? আসো। তোমরা কখনো CFA এক নাম শুনছো কিনা জানি না, তোমরা কখনো CA নাম শুনছো কিনা, তোমরা কখনো CMA নাম শুনছো কিনা, তোমরা কখনো ব্যাংকারদের নাম শুনছো কিনা? এগুলা সব কমার্স ব্যাকগ্রাউন্ডের মালপাতি, যেগুলা আমাকে বুয়েটের পোলাপান এগুলার কাছে যা ধর্ণা দেয় যে স্যার একটা চাকরি। বাস্তবতা এইটাই। সো বর্তমানে দুনিয়াকে লিড দিচ্ছে কিন্তু কমার্স, এই জন্য কিন্তু BBA এত পাগলের মতো মানুষজন পড়তেছে। আগে কিন্তু CSE পড়তো, কিন্তু রিসেন্টলি মানুষজনের চয়েস CSE থেকে BBA তে শিফট হয়েছে, কারণ CSE এর মার্কেট ডে বাই ডে কমলেও BBA এর মার্কেটটা মোটামুটি স্টেবল অবস্থায় আছে। তো তোমাদেরকে একটা ড্রিম দেখাতে চাই, যে তুমি কি এই 2টা জায়গায় চান্স পাইতে চাও? যদি চান্স পাইতে চাও, তাহলে
তুমি আমাদের একাডেমিক অ্যাডমিশন কোর্সের একাডেমিক ক্লাসগুলো ভালো মতো করো এবং তুমি আমার সাথে একটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবা। যদি তুমি শুরু থেকে ভালো মতো পড়াশোনা করে থাকো তাহলে তোমার যে সিনিয়র ব্যাচ এইচএসসি 25 ব্যাচের সাথে তুমি অ্যাডমিশন কোচিং করবা নেক্সট ইয়ার। আমাদের টার্গেট একটাই, আগামী 1 বছরের মধ্যে কমার্সের পুরা সিলেবাস শেষ করা, অর্থাৎ অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, ইকোনমিক্স, স্ট্র্যাটেজি যেটা আসুক আমি পুরা ছিঁড়ে নাই করে দিব। যদি তুমি এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে থাকো কমেন্টে লেখো চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, দেখি কয়জন লেখে। সিএ পড়বে, আচ্ছা নাইস নাইস, শাবাশ। আইসিটি আর ম্যাথ সাবজেক্ট নোট কিভাবে করব? প্রথম কথা দিয়া কোশ্চেনটা করার জন্য ধন্যবাদ। কখনো নোট করবা না, একটা সিঙ্গেল লাইন নোট করবা না। যে জিনিস বইয়ের মধ্যে আছে, যে জিনিস বইয়ের মধ্যে এত সুন্দর মতো গোছানো, কোন এক মাকুন্দা আসে আমার পড়াইছে, এটার জন্য আমি বসে বসে নোট করব? কোনো নোট করবা না, ঠিক আছে? চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। অনেকগুলো কমেন্ট পাচ্ছি, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড ইনশাআল্লাহ। ওকে, আমি চাই আইবিএ তে যদি আমি এমবিএ তে চান্স পাই, আল্লাহ ভাগ্য ভালো রাখলে তোমার সাথে আইবিএ তে দেখা হোক। যদি বলো ভাইয়া লাইভে দেখছিলাম, ওদিন লিখছিলাম চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। ওকে ওকে, অনেকজন চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড লিখছে, খুবই ভালো, থ্যাংক ইউ। চলো আমরা ইন্টার লাইফের কয়েকটা স্ট্র্যাটেজি নিয়ে কথা বলি। প্রথমে আমরা একটু মোটিভেশন নিয়ে কথাবার্তা বলি। দেখো, ওরে বাপ রে বাপ, ওরে বাবা রে বাবা, ওরে ওরে ছবি টবি দিয়ে শেষ। দেখো, মনে রাখবে ইন্টার লাইফটা কখনো ইজি না। প্রথমত এইটা বলে রাখতে পারি, আগামী 2 বছর তোমার লাইফে সবচেয়ে হার্ডেস্ট টাইম হচ্ছে। সো এইটা যদি মানে নিয়ে আগাইতে পারো তোমার জন্য ভালো হবে। দ্বিতীয় জিনিস মনে রাখবা, ধরো তুমি আমার কোর্সে ভর্তি হইলা, তুমি আমার একাডেমিক অ্যাডমিশন কোর্সে ভর্তি হয়ে বললা যে ভাইয়া এইটাতে পড়লে কি আমার চান্স হবে, এইটাতে পড়লে কি আমার এইচএসসি তে হবে? আমি বলবো কোনো ভালো হবে না। কেন? এটা কি আমার কোর্সের সমস্যা? না, রিয়ালিটি হইলো আমার কোর্স, বই, ব্যাচ, প্রাইভেট টিউটর, তারপর নোট, তারপর গাইড, তারপর হলো গালিগালাস, এভরিথিং তোমার লাইফে যত কিছু আছে, যত বই, সাপোর্টিং ম্যাটেরিয়াল, টিচার, এভরিথিং সবকিছু তোমার পড়াশোনা শুধুমাত্র 5% থেকে 10%, বাকি 90% হইলো ওন এফোর্ট। অর্থাৎ অ্যাকাউন্টিং পারি না, খুঁজে খুঁজে লাইভ ক্লাস করো। ম্যানেজমেন্ট পারি না, খুঁজে খুঁজে ক্লাস করো। বসে আছো, এখানকার ক্লাসগুলো করতে থাকো। বসে আছো, আইসিটি একটু আগায় রাখো। বসে আছো, অ্যাডমিশনের পড়াশোনা দেখো। শুরু থেকেই অ্যাটেন্টিভ থাকা, শুরু থেকে ডেডিকেটেড থাকা। বাকি 90%-এর গেমটা কিন্তু তোমাকে খেলতে হবে। পৃথিবীর কোনো টিচার, কোনো ভাইয়া, ইভেন আইবিএ ডিরেক্ট যদি কোনো প্রফেসর যায় তোমাকে বাসা পড়া, তাও জীবনও প্লাস পাবা না। কেন? যদি তুমি না পড়ো। সো ওন স্টাডি টাইমটা বাড়াইতে হবে। এই জন্য কলেজ টলেজ বাকি সবকিছু করে আসার পর আমি বলি একাডেমিক অ্যাডমিশন কোর্স করার টাইম হলো রাত 12টা থেকে রাত 2টা। 12টার দিকে শুরু হবে, 2টা পর্যন্ত প্রতিদিন নিজে লুকায় লুকায় পড়বো, ওন স্টাডি। এটাই হলো চ্যালেঞ্জ, নিজেকে পড়তে হবে। আমরা কেন তোমাকে শুরুতে একাডেমিক ক্লাস দেই? শুরুতে অ্যাডমিশন ক্লাস দেওয়ার মানেটা কি? এই যে তোমাদের প্রত্যেকটাতে টপ পজিশন করা জনকে দিয়ে আমরা অ্যাডমিশন ক্লাস দিচ্ছি কেন? যাতে শুরু থেকে অ্যাটেন্টিভটা থাকো, শুরু থেকে আলটিমেট গোলটাতে দেখো। এইচএসসিতে 5 পায় নাকি? আর তুই এমনি কমার্সে বলিস, তো রেজাল্ট নিয়ে অর্ধেক মানুষ অলরেডি কেয়ার করা ছাড়া দিছে, ভাবছে যে তো মরেই গেছে। বাঙালি তো এরকম ভাবছে, কমার্সে পড়ে তো শেষ। কিন্তু তোমার আলটিমেট টার্গেট তো 5 পয়েন্ট না। তোমার আলটিমেট টার্গেট কি? তোমার আলটিমেট টার্গেট হলো এফবিএস, আইবিএ বা এরকম কোনো বড় জায়গা। সো আলটিমেট টার্গেটের জন্য শুরু থেকে ডেডিকেট থাকতে হবে। আর এইচএসসি লাইফে আরেকটা জিনিস ডেভেলপ করবা, সেটা হলো মেন্টাল প্রিপারেশন। এই সামনে অনেক কিছু আসবে। সামনে কি কি আসবে বলোই? সামনে ব্রেকআপ আসবে, বাপ মায়ের সাথে ঝামেলা আসবে, ফ্যামিলি প্রবলেম আসবে, পড়তে ইচ্ছা করবে না, শারীরিক অসুস্থতা থাকতে পারে, ফেল করব, এত এফোর্ট দিয়েও পারবো না, অনেক কিছু হবে। সামনে প্রচুর পড়তে হবে, এটার জন্য মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে। আর এটা হলো মেন্টরশিপ। এইদিকে আসো প্রিয় প্রিয়, এই যে আমি আমার এলাকার ছেলে মুগ্ধকে তোমাদের হাতে তুলে দিয়ে গেলাম, এ হলো তোমাদের মেন্টর, ঠিক আছে? এখন আমি কমার্সের মেন্টর ভালো হইতে পারবো না, বাট হি ইজ ফ্রম পিওর কমার্স ব্যাকগ্রাউন্ড অ্যান্ড এফবিএস এর। তো এখন মেন্টরশিপের কথা কেন বলতেছি, দেখো তুমি যে এই যে তোমাদের অ্যাকাউন্টিং ভালোবাসা বা এরকম বিভিন্ন মানুষজন আছে যারা শুধু অ্যাকাউন্টিং পড়ায়, বাট অ্যাকাউন্টিং এর বাইরে কি কমার্সের বাকি ডাইমেনশনগুলো নিয়ে যে আমরা 2 দিন পর পর আসে কথা বলি, এটা কেমনে পড়বা, ওটা কেমনে পড়বা, ম্যাথ না ভালো লাগলে কি করবা, পরীক্ষার জন্য কিভাবে পড়বা, এই যে গাইডলাইনগুলো, এগুলা দিতে পারে একজন মেন্টর। তো শুরু থেকে একজন মেন্টর রাখবো, অর্থাৎ মাইজ্ঞা পোলাপান হবে না যে সব যে যাই বলে আমি তাই করি, লাস্টে যে মার খেয়ে যাই, ঠিক আছে? মেন্টর একজন, যা বলবে সব শুনবা। এরপরে আসো কিছু স্ট্র্যাটেজি। তোমাদের যে কমার্সের ম্যাথগুলো আছে এগুলার ক্ষেত্রে ট্রাই করবা টাইপ ওয়াইজ মার্ক করে রাখার।
অর্থাৎ প্রত্যেকটা টাইপের একটা করে ম্যাথ মার্ক করে রাখো সলিউশন বইয়ের মধ্যে। তাইলে তোমার যেটা সুবিধা হবে, পরীক্ষার আগে ওই সলিউশনটা দেখে গেলে একটা করে ম্যাথ করা হয়ে গেল। অর্থাৎ ধরো তোমার 4টা সাবজেক্ট মিলে 1000 ম্যাথ আছে, তুমি এইটাকে 1000 ম্যাথকে চিন্তা করো ইট ইজ 100টা টাইপের এক ম্যাথ। অর্থাৎ তুমি পরীক্ষার আগে জাস্ট 100টা ম্যাথ যদি ভালো মতো করে যাও বা দেখে যাও, তাহলে তোমার কামের কাম হয়ে গেল। না না আরেকটু গালি, না আমরা গালিগালাজ করতেই থাকবো, তোমরা তো আমাকে হাইপার করে দাও। এখন আমি গালি না দিলে কেমন হবে? অনলাইনে গালি দেওয়ার অধিকার এবং দায়িত্ব একমাত্র আমার। ওকে, আরেকটা হলো কোশ্চেন অ্যানালাইসিস করবা, হোক সেটা এইচএসসি, হোক সেটা কলেজের এক্সাম, হোক সেটা অ্যাডমিশন। তোমার পরীক্ষার হলে কোন ম্যাথ আসবে, কোন টপিক থেকে কোশ্চেন আসবে, এটা তুমি এক্স্যাক্টলি বুঝতে পারবা যদি তুমি বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করো। আমাদের এটা হিউম্যানিটিজ সাজেশন, এরকম আছে আমাদের সায়েন্সের সাজেশন, এরকম আমাদের এক্স্যাক্টলি একটা কমার্সের সাজেশন কিন্তু সম্পূর্ণ ফ্রিতে যারা কোর্স নিচ্ছ সেটার সাথে কিন্তু অ্যাড করে দেওয়া আছে। এই সাজেশনগুলো বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করা। এখন তুমি যদি সাজেশন নাও ফলো করো, আমাদের কোর্সে নাও থাকো, প্রত্যেকটা সাবজেক্ট পড়ার পরে একটা চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন আসে এটা দেখবা, তাইলে তুমি পরীক্ষাটা ফাটাই দিয়ে আসবা। এরপরে থাকলো কি প্যারালাল অ্যাডমিশন পড়াশোনা। এই জন্যই কিন্তু এটার নাম একাডেমিক টু অ্যাডমিশন কোর্স। অর্থাৎ যখন তুমি এই কোর্সটাতে শুরু থেকে অ্যাডমিশন ক্লাস পাচ্ছ, এটা তোমাকে দেখার জন্য দেওয়া হয় নাই। বসে আছো বাসায়, ফার্স্ট ইয়ার গেছে, 6 মাস গেছে, অ্যাডমিশনের ক্লাস কর বসে, তো তোর আলটিমেট টার্গেট চান্স পাও, তো এইচএসসিতে প্রুফ করার কিছু নাই। ওকে, এরপরে সেটা হলো মোটা কম্বাইন বই, 3-4টা রাইটার যদি তুমি পড়ো কোনো সমস্যা নাই, কিন্তু একটা রাইটার মেইন রাখো, ওই রাইটারে বাকি রাইটারের ইনফরমেশনগুলো ঢুকাই দিতে হবে। রিভিশন ম্যাটেরিয়াল বানাইতে হবে। হোয়াট ইজ রিভিশন ম্যাটেরিয়াল? পরীক্ষার আগের দিন আমি খতিয়ান রিভিশন দিব নাকি অর্থনৈতিক আর্থিক বিবরণী রিভিশন দিব, এই দুইটার মধ্যে যদি কনফিউজ হয় আমার নিজেকে প্রশ্ন করতে হবে এই ছকটা দিয়ে। একটা হলো আই আর একটা হলো ডাব্লু। আইডাব্লিউ কি, যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমরা নর্মালি রিভিশন দেই কি, যা পারি না। আর বাবা যা পারি না তা পরীক্ষা হলে আসবে আদৌ না। তো আমি প্রথম রিভিশন দিব যেটা একে ইম্পর্টেন্ট এবং আমি পারি না, এটা হলো আমার প্রায়োরিটি নাম্বার 1। প্রায়োরিটি নাম্বার 2 হলো বাকি ইম্পর্টেন্ট টপিকগুলো, লাস্টে হলো উইক পয়েন্ট যেটা আনইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এরপরে হইলো গিয়া বোগাস প্র্যাকটিক্যাল। কমার্সের প্র্যাকটিক্যাল আছে? ইয়েস। তো কমার্সের প্র্যাকটিক্যাল যদি থাকে, প্র্যাকটিক্যাল নিয়ে পাগল হবে না। স্যারকে যায় সালাম দিলে 20, আর স্যারের সাথে ভালো মতো কথা বললে 25। এরকম কোনো প্রকার কোনো প্র্যাকটিক্যাল নিয়ে আমি অনেক ভালো করে প্র্যাকটিক্যাল করব, তুইও পাইছিস 20, আমি অন্যজনের দ্বারা খাতা লেখায় নিজে বসে সাইন করছি, তারপর যা প্র্যাকটিক্যাল দিয়েছে আমি বোর্ডে ফার্স্ট হয়ে গেছি। তারপর লাস্ট বাট নট লিস্ট, এটা হলো স্টাডি মেট। এটা কিন্তু স্ন্যাক্স খাওয়ার স্টাডি মেট না, অর্থাৎ পোলা মায়া মায়া পোলা না। এটা হলো তোমার বন্ধু, ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ে, এমন একটা বন্ধু থাকবে যার সাথে তুমি পড়াশোনা নিয়ে কথা বলবা, যার সাথে তোমার একটা হেলদি কম্পিটিশন থাকবে, যে তোমাকে মোটিভেট করবে। এমন না যে আরেকটা বন্ধু না থাকলে পড়া হবে না, বাট থাকলে পড়াশোনার গতিটা বাড়ে। সো দিস ইজ ওভারঅল দ্য স্ট্র্যাটেজিস অফ এইচএসসি লাইফ। এখন আরেকটা জিনিস মনে রাখবা, লাস্ট বাট নট লিস্ট, সেটা হলো 8 ঘন্টা কলেজের পরেও সময় সংকুলান। এটা জিনিস মনে রাখবা বাবারা। তুমি যদি আমাকে এই গল্প দাও, ভাই মাইলস্টোনে পড়ি, ভাই এনডিসিতে পড়ে আসলে নিজে পড়ার টাইমই পাইনি, আমি বলবো মামা কেড়ে। কারণ দেখ, এনডিসির বাকি পোলাপান যদি চান্স পায়, তুই কেন পাবি না? ওই কি অন্য কোনো ক্লাসে পড়তো, ওর জন্য কি রুটিন আলাদা ছিল না, ওর জন্য দিন 26 ঘন্টা ছিল। মাইলস্টোনের বাকি পোলাপান চান্স পাইলে তুই কেন চান্স পাবি না? তো কলেজ করে, কলেজ মেলা মানুষজনের আছে, এমন কলেজে ভর্তি হয়েছে এখানে কলেজের প্রেশার নাই। আমি তো এই কাজই করছি, আমাকে কলেজে আমি গেছি 7 দিন। তোমাকে এফবিএস, তোমাকে বিজনেস নিয়ে কথা বলতে কেন ভালো লাগে জানো? আমি জীবনে 7 দিন যে গেছি না, তার মধ্যে 3 দিন আমি কমার্সের রুমে ক্লাস করছি। কেন জানো? আমার ওখানে একটা গার্লফ্রেন্ড ছিল, বিয়ে হয়ে গেছে যদিও, আইরনি। যাই হোক, 3 দিন আমি কমার্সের রুমে ক্লাস করছি। আমার কলেজে এতটা চিল ছিল, জীবনে আমার যাওয়া নেই, কোনোদিন প্যারাই দেয় নাই। ঠিক আছে, আমি আমাকে টিচার চেহারাও জানতো না, খালি দেখে একটা ছেলে কলেজে ফার্স্ট পজিশন, হ্যাঁ কে জানি না, দেখেও নাই আমাকে কোনোদিন। তো এরকম কলেজ চুজ করতে পারো কেন? কারণ আলটিমেটলি ইন্টারে পড়া কি, পড়া হইলো গিয়া নিজের। মামা পড়া হইলে কি করছে, নিজে বাসায় বসে বসে করতে হবে। দেখো, কমার্স নিয়ে মানুষজন কিন্তু আগে কথা বলতো না, আমরা কিন্তু আসার পরে কমার্সের গাইডলাইন দেওয়া শুরু করলাম। কমার্সের অ্যাডমিশন একাডেমিক ক্লাস দিলাম, কমার্সে আমরা টেস্ট পেপার সলভিং ক্লাস দিলাম। ইমাজিন করা যায় একটা কোর্সে টেস্ট পেপার সলভিং ক্লাস আছে। ইভেন প্রি অ্যাডমিশন যে বিগত বছরের ঢাবির কোশ্চেন সলভ করাই দিব, এটাও দিছি। এখানে শেষ না তো, আমরা বুঝতে পারছি যে কমার্সের অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স বা যেগুলা স্ট্যাট, যেগুলোতে ম্যাথমেটিক্যাল টার্ম আছে, কমার্সের ম্যাথকেও আমরা স্পেশাল একটা মর্যাদা দিয়ে আলাদা ম্যাথ সলভিং ক্লাস দিছি। তো একটা কোর্স আর কত কিছু দিতে পারে, যেটা কোনোদিন বাংলাদেশের কমার্স সেগমেন্টে কেউ করে না, আমরা সেটা করছি। এবং কোর্সের দাম তুমি চিন্তা করো, এখন আমরা দাম গায়ে লেখে রাখছি হলো 2250 টাকা।
হ্যাঁ, কিন্তু তুমি যদি WEB26 কুপনটা ইউজ করো 35% ডিসকাউন্টে 1400 সামথিং টাকা আছে। বাট যারা লাস্ট পর্যন্ত থাকবা ওয়েবিনারের, লাস্ট পর্যন্ত থাকলে একটা সিক্রেট কুপন পাবা, যেই কুপন ইউজ করলে 1000 টাকা ডিসকাউন্ট পাবা, অর্থাৎ অল অফ দিস ইন 1250 টাকা। সো এইটাই আর কি, বাকিটা মুগ্ধ কন্টিনিউ করবে। মুগ্ধ প্লিজ। তো পোলাপান চলে আসলাম আবার। তো পীর সাহেব, তো আশা করি তোমাদের গালিগালাজ মোটিভেশনের যেই ক্রেভিংসটা ছিল ওটা ফিল আপ হয়ে গেছে। আচ্ছা, তো ওকে, তো এতক্ষণ তো পীর সাহেবের গালিগালাজ সবাই শুনলা। এখন তোমাদের প্রিয় অজেদ ভাইয়া চলে আসছে। ও অজেদ ভাই কিন্তু হাইব্রিড, হ্যাঁ, সে কিন্তু কমার্স আবার আর্টস। হ্যালো পোলাপান। তো হাইব্রিড একটু মোটিভেশন দিয়ে দাও পোলাপানদের। কোনো কথা নাই, কোর্স কিনো। আর এই কোর্স যে কিনলে আমাদের মোটিভেশন। FBS এর ছবি টবি দিয়ে আসছে, ওদের কিছু মোটিভেশন দাও। এটা কিন্তু ওয়াজেদ ভাইয়েরই হাতটা ধরছে আর কি। ওয়াজেদ ভাইয়ের ছবি সিক্রেট ফাঁস করে দিছি। এগুলা দেওয়া উচিত হয়নি ভাই, ইনবক্সে রাখা উচিত ছিল। আচ্ছা, তো পোলাপান কি অবস্থা সবার? অলরেডি তো 2টা থেকে চিলাইলাম তোমাদের সাথে, তারপর তো আবার চিলাইতে চলে আসলাম। ওকে, সো এখন আমরা আছি কোন পার্টে ভাই? অ্যাডমিশন প্রিপারেশন। তুমি কিছু ওকে, আচ্ছা, সো মোটামুটি বিভাগ পরিবর্তনের যে জিনিসটা যদি বলি, একটু কলমটা দিয়ে যদি। সো একটা জিনিস তোমরা মাথায় রাখো, ঢাকা ইউনিভার্সিটিতে আগে ছিল একটা ইউনিট, নাম ছিল ডি ইউনিট। সেটা ছিল বেসিক্যালি বিভাগ পরিবর্তন ইউনিট। মানে এই ইউনিটে বেসিক্যালি সবাই আসে বিভাগ পরিবর্তন করতো। বাট এখন ঢাকা ইউনিভার্সিটি এমন একটা জায়গা হয়ে গেছে যেখানে বেসিক্যালি যে কোনো ইউনিট থেকে বিভাগ পরিবর্তন করা যায়। তুমি সায়েন্সের হও, আর্টসের হও, কমার্সের হও, ডাজেন্ট ম্যাটার ভাই। তুমি যদি হায়ার স্টাডিজ পার্সিউ করতে চাও, তোমার যে কোনো পছন্দের ডিসিপ্লিন তুমি বিভাগ পরিবর্তন করতে পারবা। সো আমরা যেহেতু এখন সি ইউনিটের গাইডলাইনে আছি, তো সি ইউনিটে যদি বেসিক্যালি তোমরা যারা এখানে আর্টসের পোলাপান ভিডিও দেখছো, তোমার যদি এখন অ্যাডমিশন সময় মনে হয় যে ভাইয়া আমার উচিত বেসিক্যালি যে আমি বিবিএতে পড়বো, ঠিক আছে, মনে করো আমার মতো মুগ্ধ ভাইয়ের মতো বিবিএতে পড়বো, ঠিক আছে, সো বেসিক্যালি বিবিএতে পড়বো, তো আমি সি ইউনিটে কি এক্সাম দিতে পারবো? হ্যাঁ বাবা, তুমিও সি ইউনিটে এক্সাম দিতে পারবা। বাট এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, তোমাকে ইকোনমিক্স চুজ করতে লাগবে, ঠিক আছে, তোমাকে ইকোনমিক্স রাখতে লাগবে। তোমার আর্টসের যে এইচএসসিতে আছে, তুমি ইকোনমিক্স রাখতে হবে যদি তুমি ইন কেস ডিউতে পড়তে চাও, এফবিএস এ, ডিউ এফবিএস এ বিবিএ পড়তে চাও, ঠিক আছে। সো এইটা হলো মোস্ট সিগনিফিকেন্ট পার্ট। তো এইটা তোমার থাকতেই লাগবে। এবং তোমার যে ভর্তি পরীক্ষাটা হবে সেখানে বেসিক্যালি আমার বাংলা থাকবে, ইংলিশ থাকবে, জিকে থাকবে, সাথে বেসিক্যালি ইকোনমিক্স অ্যাড থাকবে। সো এইটা হলো বেসিক জিনিস। সো বেসিক্যালি তোমরা যারা চিন্তা করছো ভাই আমি সি থেকে কি বিতে যেতে পারবো, হ্যাঁ ভাইয়া পারবো, আবার বি থেকে সিতে যেতে পারবো, হ্যাঁ ভাইয়া পারবো, আমি এ থেকে কি সিতে আসতে পারবো, হ্যাঁ ভাইয়া পারবো, বিতেও পারবো। সো এই জিনিসটা সুযোগ আছে। আর ওভারঅল তোমার জন্য যে জিনিসপত্রগুলো, সো বেসিক সাবজেক্ট নিয়ে অলরেডি ভাইয়ারা কথাবার্তা বলছে, আনাজের বাংলা ইংলিশ জিকে নিয়ে কথাবার্তা বলছে, মুগ্ধ ভাই গ্রুপ সাবজেক্ট নিয়ে কথাবার্তা বলছে। আর হ্যাঁ অবভিয়াসলি তোমার যারা সামনে আছো, সামনে আমাদের একটা ম্যাথ সলভিং কোর্স আসতেছে, যেটা বেসিক্যালি মুগ্ধ ভাই আমি দুজনে মিলে আর কি ক্লাস রেকর্ড করতেছি আমাদের যেটা অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ঠিক আছে, পাশাপাশি আমাদের ইকোনমিক্সের যে সকল ম্যাথমেটিক্স থাকবে সবগুলো, তার সলিউশন, কি কি টাইপ আসবে ম্যাথের, কিরকম হইতে পারে, পরীক্ষায় কি কি আসবে, অ্যাডমিশনে কতটুকু লাগবে, একাডেমিক কতটুকু লাগবে, সব কিছু ফুল ফ্লেজ সলিউশন কিন্তু এখানে আছে। তো তোমরা যদি আমাদের মাত্র এই 2250 টাকা, যেটাও বেসিক্যালি না, আমরা জানি ডিসকাউন্ট আছে, সেখান থেকে যদি একটা ডিসকাউন্টে 1462 টাকা 50 পয়সা, ঠিক আছে, এটা অনেকে বলতেছে, এটাও না, আরেকটা ডিসকাউন্টে যেটা বেসিক্যালি 1250 টাকা, একটা কোর্স কিনো, তো সব কিছু 2 বছরের জন্য সব কিছু এক্সেস পাই যাচ্ছ, ঠিক আছে। সো এই আর কি মোটামুটি এতটুকু পার্ট আর কি। আর ওভারঅল সি ইউনিটের অ্যাডমিশন প্রিপারেশন নিয়ে আমার থেকে বেটার মুগ্ধ ভাই বলতে পারবে, ঠিক আছে। সো মুগ্ধ ভাই এই পার্টটা তোমাদের পুরো টান মারবে, আমি আজ তোমাদেরকে বিভাগ পরিবর্তন পার্টটুকু জাস্ট টেনে দিলাম, ঠিক আছে। ভাই আসেন, চলে আসেন, পিউ ভাই আমি আছি, আমি কমেন্টে তোমাদের সাথে আছি, আমি কমেন্টে আছি। ওয়াজেদ কিন্তু এই ওয়াজেদের সিক্রেট ছবি ফাঁস হয়ে গেছে। তো তোমরা যদি এরকম ছবি তুলতে চাও, ওয়েলকাম, ইউ আর ভেরি ওয়েলকাম। হাতটা ঢাকাই দিতেন, মানে হাত মানুষ দেখবে কেন? হাত মানুষ, আচ্ছা ঠিক আছে, হাত ঢেকে দিলাম। আচ্ছা, তো তোমাদের সবার প্রিয় অজয় ভাই কিন্তু বলে দিছে যে বিভাগ পরিবর্তন যারা তোমরা হচ্ছে করতে চাও, অর্থাৎ যারা আর্টস থেকে কমার্সে সুইচ করতে যাও বা কমার্স থেকে আর্টসে সুইচ করতে যাও, তাদের ক্রাইটেরিয়া অজয় বলে দিছে। হ্যাঁ, তো এখন আমি বেসিক্যালি কথাবার্তা বলবো যে সি ইউনিট আলটিমেট তোমার অ্যাডমিশন প্রিপারেশনটা কিভাবে নেওয়া উচিত, বা কিভাবে ইন্টার লাইফের শুরু থেকে তোমাদের প্রিপারেশনটা নিলে তোমরা অন্য সবার থেকে আগায় থাকবা। হ্যাঁ, তো মোটিভেশন পার্টে আনাস ভাই কিন্তু এনাফ মোটিভেশন দিয়েছে, তাও আমি তোমাদের কিছু গ্লিমস দেখাই এফবিএস এর। এটা হচ্ছে আমাদের গেট, হ্যাঁ, ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ। তো মানে আমি মিথ্যা কথা বলতেছি না, তুমি যদি এখানে আসলেই বুঝবা যে নর্থ সাউথের থেকে কোনো অংশ কম না আমাদের এফবিএস। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের লাইব্রেরি, হ্যাঁ, এশিয়ার মধ্যে
এশিয়ার মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট লাইব্রেরি। আর এটা আসলে রিলেভেন্ট না, এটা ওয়াজেদের একটা ফাঁস হয়ে যা গোপন ছবি। তো তোমরা মানে ওয়াজেদের একটা পেয়ে গেলে, স্ক্যান্ডাল পেয়ে গেলে। আচ্ছা, তো সি ইউনিট অ্যাডমিশনের প্রিপারেশনের ক্ষেত্রে আমাদের প্রথম থেকে যে কয়েকটা বিষয় ফোকাস রাখতে হবে। এটা হচ্ছে কমার্সের স্টুডেন্টের ক্ষেত্রে ফরজ যে সাবজেক্টটা, এটা হচ্ছে ইংলিশ। হ্যাঁ, তো ইংলিশ ফোবিয়াটা তোমাকে মাস কাটাতে হবে। সি ইউনিট অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু 3টা স্টেপে পাস থাকে, যতটা ইজি মনে করতেছো অতটা ইজি না, ঠিক আছে? তো 3 স্টেপ পাস ক্রাইটেরিয়া থাকে, ক্রাইটেরিয়া তোমার থাকে। হ্যাঁ, 3 স্টেপে পাস ক্রাইটেরিয়া থাকে। তো প্রথমে তোমার ইংলিশে ইন্ডিভিজুয়ালি পাস করা লাগবে। হ্যাঁ, তো ইংলিশে তোমার ইন্ডিভিজুয়ালি পাস করা লাগবে। তারপরে হচ্ছে তোমার ওভারঅল এমসিকিউতে পাস করা লাগবে। তারপরে হচ্ছে তোমার রিটেনে পাস করা লাগবে। হ্যাঁ, তো রিটেনের মধ্যেও আবার ইংলিশ আছে। তো রিটেনের মধ্যে তোমার 40% মার্কস কিন্তু ইংলিশেই থাকে। তো ইংলিশ তোমার স্কিপ করার কোনো ওয়ে নাই, ঠিক আছে? তুমি চাইলেও স্কিপ করতে পারবা না। তো ইংলিশ তোমার শুরু থেকে তোমার যে দুর্বলতাগুলো আছে এটা কাটানো লাগবে। তো কাটাতে গেলে তোমার কি করা লাগবে? তোমার আমাদের একাডেমিক টু অ্যাডমিশনের যে কোর্সটা আছে, কোর্সটা এনরোল করতে হবে। কোর্সে কিন্তু ইতিমধ্যে আমরা ওয়াজেদ এবং আমি দুজনে ক্লাস নিছি, ইভেন কিছু ক্লাস রিপ্লেসমেন্টেরও কাজ চলতেছে অলরেডি। তো কোর্সে কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করা হবে না, আমি ঠিক আছে? একটু কিছু প্রশ্ন তো দেই। একটা কমেন্ট বারবার স্প্যাম আসতেছে যে অ্যাডমিশন ক্লাসগুলো কখন থেকে শুরু করব, একাডেমিক ক্লাস শেষ হলে দেন অ্যাডমিশন শুরু করব। ভাইয়া, আমাদের যে একাডেমিক অ্যাডমিশন কোর্সটা আছে সেখানে কিন্তু আমরা আর্টসে যেমন রাখছি, কমার্সেও কিন্তু আমরা বেসিক্যালি শুরু থেকে শেষ পর্যন্ত 1 বছর কিভাবে তুমি সিলেবাস শেষ করবা একটা মাস্টার প্ল্যান রুটিন কিন্তু অ্যাড করে দিছি, ঠিক আছে? সো ওই রুটিনে কিন্তু দেওয়া আছে কোন মাসে কি সাবজেক্ট পড়বা, কতটুকু পড়বা, এবং অবশ্যই তোমার যেটা যদি বেসিক কমন সেন্স, একাডেমিক ক্লাস শেষ করে তারপরে তোমাকে বেসিক্যালি যে যাইতে হবে অ্যাডমিশনের ক্লাসে। সো ওই রুটিনটা ফলো করলে তোমার এখানে হয়ে যাবে। আর কোর্স কিভাবে কিনবো, কুপন কিভাবে কাজ করব, যে যদি তোমাকে যদি বলি, তো আমাদের এখানে অলরেডি স্প্যাম করা হচ্ছে, আমাদের লিঙ্ক পিন করা আছে কমেন্টে, ওখানে যাও, ওয়েবসাইটে যাও, যদি ওইটাও বাদ দাও, ওয়েবসাইটে যাও, এইচএসসি 26 কমার্স একাডেমিক টু অ্যাডমিশন কোর্স থেকে সার্চ মারো, মারলেই বেসিক্যালি কোর্স চলে আসবে। টেক দিস কোর্স নামে একটা অপশন আসবে, ওখানে ক্লিক করো, তারপর কুপনটা দাও, যেটা আমরা বলছি ওয়েব 26 বলতেছি, ঠিক আছে? সেটা কুপনটা দাও, দিলেই বেসিক্যালি তোমার ওখানে কাজ হয়ে যাবে। তারপর প্রসিড টু পে করলে তোমার কিন্তু পেমেন্টটা ওখানে হয়ে যাবে। তারপর উদিতা কর্মকার দেয়া, তোমাকে আমি অনেকক্ষণ থেকে দেখতেছি, বলছে আমাদের এখানে ফিনান্স নাই, তাই ফিনান্স বাদ দিয়ে ডিউ ইউনিভার্সিটি নিয়ে কিছু বলেন। ভাইয়া শুনো, তোমার ফিনান্স নাই বুঝলাম, বাকিদের কি নাই? মানে একটা বেসিক কমন সেন্স ভাই, মানে এত সেলফিশ কেন? আমি জানতাম কমার্সের পোলাপান্তি, স্পেশালি যারা মেয়ে, তাদের মন অনেক বড়, ঠিক আছে? এটাই দেখে আসছি, ডোন্ট গেট মি রং, ঠিক আছে? সো বেসিক্যালি বাকিদের তো আছে, তো ফিনান্স যেহেতু বাকিদের আছে, কি এক্সপেরিয়েন্স ভাই? সো আচ্ছা, তো বাকিদেরকে নিয়েও তো বলতে দিতে হবে না, তাই না? সো বাকিরা শুনুক। আচ্ছা, তো ওর জন্য বলতেছি, আচ্ছা তোমাদের ফাইন্যান্স নাই, খুবই ভালো কথা, প্রবলেম নাই, তুমি মার্কেটিং নিয়ে পড়তে পারো। হ্যাঁ, তো 2টা অপশন থাকে ঢাকা ইউনিভার্সিটি ইউনিট এমসিকিউর ক্ষেত্রে। ফাইন্যান্স, এদের তুমি হচ্ছে ফাইন্যান্স দাগাবা, না হয়তো মার্কেটিং দাগাবা। তো তোমাদের কলেজে ফাইন্যান্স নাই, কোনো প্রবলেম নাই, তুমি মার্কেটিং নাও অপশনাল সাবজেক্ট হিসেবে। আর যদি তারপর কনফিউজ থাকো তাহলে ইনবক্সে মুগ্ধ ভাইকে নক দিও, ভাইয়া ভালো মতো গাইড করে দিও। আচ্ছা, যাই হোক, তো আচ্ছা, তো এখন আমরা সেকেন্ড পয়েন্টে যাব। সেকেন্ড পয়েন্টে হচ্ছে কমার্সের স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু তোমার ম্যাথ, অর্থাৎ অ্যাকাউন্টিং, ফাইন্যান্সের ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট। তো অ্যাডমিশনের সময় যে স্টুডেন্টরা যেই প্রবলেমটাতে ভোগে সেটা হচ্ছে হুট করে এই 3 মাসে তারা করতে পারে না, ম্যাথটা তোমার সলভ করতে পারে না মুখে মুখে। তো তুমি যখন তুমি শুরু থেকে প্র্যাকটিস করবা, আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সটা কিনবা, তো শুরু থেকে তুমি মুখে মুখে শতকরা হিসাব, হ্যাঁ, পার্সেন্টেজের হিসাব, তারপরে হচ্ছে তোমার নর্মালি যোগ বিয়োগ, হ্যাঁ, বা ভাগটা, বেসিক যে ভাগগুলো আছে এগুলো তুমি শুরু থেকে মুখে মুখে প্র্যাকটিস করো। তো এই প্র্যাকটিস যখন তুমি করবা, তাহলে দেখবে অ্যাডমিশনের সময় তোমার যে হ্যাসেলটা, নতুন করে শেখার যে বিষয়টা, এটা আর করতে হচ্ছে না। ইভেন তোমাদের এই প্রসেসটা ইজিয়ার করার জন্য আমাদের কিন্তু ম্যাথমেটিক্যাল কোর্সও আছে। ইভেন আমরা সামনে আরও ম্যাথমেটিক্যাল কোর্স অ্যাড করব, ঠিক আছে? যেখানে তোমার একাডেমিক টু অ্যাডমিশন পর্যন্ত জাস্ট অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, স্ট্যাটের যা যা লাগে সব আমরা ট্রিক্স অ্যান্ড টিপস নিয়ে আসবো, ঠিক আছে? তোমরা কিভাবে পার্সেন্টেজ হিসাব করবা, কোন ম্যাথগুলো দরকার হয়, সি ইউনিটের জন্য কোন টাইপের ম্যাথগুলো বেশি করে আসে, এই জিনিসগুলো আমরা সামনে নিয়ে আসবো, ওকে? তারপর 3 নাম্বার, অ্যাডমিশনের সময় কিন্তু এমসিকিউতে নেগেটিভ মার্কিং থাকে। হ্যাঁ, তো নেগেটিভ মার্কিং অ্যাভয়েড করতে বেশি করে তোমার প্র্যাকটিস করতে হবে। তো আমাদের তো এই যে এইচএসসি 12টা বছর পর্যন্ত তোমার নর্মালি একটা অভ্যাস হয়ে আসছে যে পারি আর না পারি আল্লাহ নাম দিয়ে টস করে লাগাই দিই। হ্যাঁ, তো এই ইন্টেনশন বা এই যে টেন্ডেন্সিটা, এই টেন্ডেন্সিটা থেকে তোমাকে বের হয়ে আসতে হবে। তো এই বের হয়ে আসতে গেলে কি করা লাগবে? প্র্যাকটিসের বিকল্প নাই। তো ওএমআর সেটা তোমার প্র্যাকটিস করতে হবে। তো এটার জন্য কিন্তু আমাদের প্রেপ স্টোরের খাতাও আছে, তো ওইখান থেকে তুমি প্র্যাকটিস করতে পারো, গ্যাপ খাতা আছে। আচ্ছা, 4 নাম্বার,
তুমি যদি টপ করতে চাও, তোমার যদি টার্গেট জাস্ট আমার একটা সিট লাগবে না হয়, আমার টার্গেট আমি অ্যাকাউন্টিং এর প্রথম 100 জনের মধ্যে থাকবো, আমি টপ 50-র মধ্যে থাকবো। তো যারা টপ করে তারা কিন্তু প্রিপারেশনটা আগে থেকেই নেয়। আগে থেকে নেয় বলতে আগে থেকে যে অ্যাডমিশন পড়াশোনা শুরু করে তা না, কিন্তু তারা আগে থেকে জ্ঞান রাখে, অর্থাৎ নলেজ রাখে যে অ্যাডমিশনে কয়টা সিট আছে, কোন সিটে কয়টা করে বরাদ্দ আছে, হ্যাঁ, তারপরে কিসের জন্য বাদ হয়ে যায়, ইংলিশে কোথায় মানুষজন ভুল করে, এই জিনিসগুলো কিন্তু তারা খেয়াল রাখে। তো টপ যদি তুমি করতে চাও তাহলে ইন্টার লাইফ থেকে প্রিপারেশনের কোনো বিকল্প নাই। হ্যাঁ, তারপরে 5 নাম্বার, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমি প্রায় ভিডিওতে বলতে বলতে এই ওয়ার্ডটা মনে করো আমার জাতীয় ওয়ার্ড হয়ে গেছে, কনসিস্টেন্সি। তো কমার্সের স্টুডেন্টের জন্য কনসিস্টেন্সির বিকল্প নাই। তুমি যদি ভালো করতে চাও তোমাকে প্রতিদিনের পর প্রতিদিন কমপ্লিট করতে হবে। অ্যাডমিশনের ক্ষেত্রে এটা আরও তোমার ফরজ কাজ, ঠিক আছে? 6 নাম্বার, আচ্ছা 6 নাম্বার, যারা চান্স পায়নি তাদের স্টোরিও শোনো। যারা তোমার সিনিয়র ভাইয়া বা আপুরা আছে তারা কেন চান্স পায়নি এটা একটু ট্র্যাক করো। আমার সময় আমি এই কাজটা করছি, যে যারা চান্স পায়নি তারা কোন ভুলটা করছে, ঠিক আছে? 14 জায়গায় 14টা ক্লাস করতে গেছে, ঠিক আছে, 14 ঘন্টার ক্লাস করতে গেছে, আলটিমেটলি চান্স পায়নি। তো আমরা কিন্তু একাডেমিক টু অ্যাডমিশনের যে কোর্সটা রাখছি এটাতে কিন্তু একদম প্রেসাইজ যা দরকার ঠিক সেগুলাই রাখছি। ওকে, 14 জায়গায় কি করতে চাইতো? কি করতে, পড়াশোনা করতে যেত, ইন ডিটেল বেশি পড়াশোনা করছে এই জন্য হয় না আর কি। আচ্ছা, যেমন আমার একটা ছোট ভাই আছে, আচ্ছা। ওর নাম হলো অর্ণব, ঠিক আছে? ও চান্স পায় নাই ঢাকা ইউনিভার্সিটিতে। এর পেছনে কারণ কি জানেন? কি কারণ? কারণ হলো ওর একটা গার্লফ্রেন্ড ছিল যে এখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছে, কিন্তু ও বেসিক্যালি পড়তেছে না। সো অ্যাডমিশনের সময় নো ডিস্ট্রাকশন, ও তো সকল প্রকার রিলেশনশিপ থেকে দূরে থাকবা। জীবন যুদ্ধে হেরে গেল নাকি ছেলেটা? হ্যাঁ, তারপর ব্রেকআপ। মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে, ছেলেকে এখন আর কি পাত্তা দেয়? তারপর শুনছি নাকি আরো 2টা পটায় ফেলছে নতুন ইসলামিক বিশ্ববিদ্যালয়ে যে। না এই অর্ণব সে অর্ণব নাই, এই অর্ণব ওই অর্ণব না। এটা আলাদা। সো বেসিক্যালি অ্যাডমিশন টাইপের ডিসকাশন তোমাদেরকে আগেও বলছি, ঠিক আছে? ডিসকাশন যদি তোমার দেখো দুজনে কমার্সের হইলে দুজনে পড়াশোনা করো, একসাথে পড়াশোনা করো, একজন আরেকজনকে হেল্প করো। আর যদি একজন মনে করো যে তোমার জন্য টক্সিক হয়ে যায়, যদি পেইন দেয় লাইফে, ঠিক আছে, ব্রেকআপ করে ফেলো, মুভ অন করো, ঠিক আছে? এই আর কি। মোটিভেশনটা জানি থাকবে না মাস্টারবেশনের মতো, বাট তারপরে ট্রাই করো বেসিক্যালি জিনিসটাকে যাতে মাথার মধ্যে থাকে। না হলে বেসিক্যালি আমার ছোট ভাই অর্ণবের মতো অবস্থা হবে, যে বেসিক্যালি এখন কলা বিক্রি করে অন্য মেয়ের কাছে, কলা ভবনে। আচ্ছা যাই হোক, তারপরে 7 নাম্বার, তোমরা যদি বিভাগ পরিবর্তন করতে যাও তাহলে কিন্তু তোমার নর্মালি তোমার জিকেটা পড়া লাগবে। হ্যাঁ, বাংলা ইংলিশ তো তোমরা পড়োই, বাট তোমার জিকেটাও পড়তে লাগবে এখন থেকে। তো এটার জন্য আমাদের প্রিয় ওয়াজেদ ভাইয়া, তোমাদের সবার প্রিয় ওয়াজেদ ভাইয়ের লেখা কিন্তু বই আছে, তো এটাও কমেন্ট বক্সে লিঙ্কে দিয়ে দিবে ওয়াজেদ ভাই তোমাদের, ঠিক আছে? আচ্ছা, তো এখন আসি তোমাদের কোথায় কোর্স কিনবো ভাইয়া, কোথায় ভিডিও পাবো, কোথায় গাইডলাইন পাবো, তোমাদের যত কোশ্চেন আছে কোশ্চেনের অ্যান্সারগুলো এখন দিই। তো তোমরা যারা কমার্স স্টুডেন্ট আসো, তোমরা হচ্ছে আমাদের যাবতীয় ভিডিও গাইডলাইন্স, সব ধরনের ভিডিও তোমার হালকেনস্টাইন হিউম্যানিটিস অ্যান্ড বিজনেস স্টাডিজ চ্যানেলে কিন্তু পেয়ে যাবা। তো প্রিয় মুরিদরা তোমরা সাবস্ক্রাইব করো এখনই, যে তোমরা অনেকেই দেখো ভিডিও বাট সাবস্ক্রাইব করো না, এটা ভুল। হ্যাঁ, তো এটা ঠিক না, করা ঠিক না, এরকম করলে বদদোয়া পড়বে। আচ্ছা যাই হোক, তারপরে তোমরা যদি কোর্স কিনতে চাও আমাদের ওয়েবসাইট আছে www.hcoursebd.com, এখানে যেতে পারো, এখানে ডিরেক্ট ক্লিক করলেই তুমি কোর্সে ঢুকে যেতে পারবা। হ্যাঁ, তারপরে তোমরা যদি ইন্টার থেকেই তোমাদের A+ পাওয়ার যে জার্নিটা এটা এগিয়ে থাকতে চাও, তাহলে আমাদের কিউএনএ এইচএসসি বিজনেস স্টাডিজের কিন্তু সাজেশন আছে, সাজেশনটা তোমরা সংগ্রহে রাখতে পারো। সব কিছুর লিঙ্ক তোমার কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তারপরে আসি, তোমরা যদি আমাদের হালকেনস্টাইন অ্যাপটা ডাউনলোড করো, এখান থেকে কিন্তু তোমরা আমাদের সকল প্রকার বই, কোর্স, যাবতীয় যা আছে সব কিছুর উপর কিন্তু একটা 10% ডিসকাউন্ট পাবা। হ্যাঁ, তো এখনই তোমরা অ্যাপ স্টোরে যাও, অ্যাপ স্টোরে যেয়ে এখনই আমাদের হালকেনস্টাইন অ্যাপটা ডাউনলোড করে ফেলো। আচ্ছা, তারপরে তোমাদের একটা বেসিক কোয়েশ্চেন থাকে যে ভাইয়া আমরা গাইডলাইনগুলো কোথায় পাবো? হ্যাঁ, কোর্স কোথা থেকে কিনবো? তো কোর্স কোথা থেকে কিনবো অলরেডি আমরা বলে দিছি, এখন গাইডলাইনগুলো কোথায় পাবো দেখাই, ঠিক আছে? তো আমাদের যে হালকেনস্টাইন হিউম্যানিটিস অ্যান্ড বিজনেস স্টাডিজ ইউটিউব চ্যানেল আছে, তো চ্যানেলে তোমরা প্লে লিস্টে যাবা, তো প্লে লিস্টে গেলে দেখতে পারবা যে তোমার অনেকগুলা ক্যাটাগরি আছে, ঠিক আছে? তোমরা যেহেতু এখন এইচএসসি 26 ব্যাচ, অর্থাৎ তোমরা ইন্টার ফার্স্ট ইয়ারে কেবল উঠছো, তো তোমাদের কোন প্লেলিস্টটা দরকার হবে? তোমাদের দরকার হবে যে কমার্স একাডেমিক গাইডলাইন। হ্যাঁ,
এই প্লেলিস্টটা তোমার দরকার হবে। আর যারা আর্টসের আসো তাদের কোন প্লেলিস্টটা দরকার হবে? আর্টস একাডেমিক গাইডলাইন এই প্লেলিস্টটার দরকার হবে। বা যারা অ্যাডমিশনের জন্য এখন থেকে কিছু ভিডিও দেখতে যাও বা গাইডলাইন পেতে যাও, তারা কোন গাইডলাইনটা দেখবা, কোন প্লেলিস্ট প্লে করবা? সেটা হচ্ছে কমার্সের অ্যাডমিশন গাইডলাইন, এই প্লেলিস্টে ঢুকবা। তারপরে হচ্ছে আর্টসের যারা আছো তারা হচ্ছে আর্টস অ্যাডমিশন গাইডলাইনে ঢুকবা। তারপরে মোটিভেশন, ক্যারিয়ার অপরচুনিটি এগুলোর জন্য কিন্তু আলাদা প্লেলিস্ট ক্রিয়েট করা আছে। অর্থাৎ যার যা দরকার হবে এই চ্যানেলে যাবা, চ্যানেলে গেলেই পেয়ে যাবা। আর নর্মালি যদি তোমরা এজ কোর্স আর্টস অ্যান্ড কমার্স লিখে সার্চও দাও তাহলে কিন্তু এই যে এখানে চলে আসবে আর্টস অ্যান্ড কমার্স একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে যা যা আছে সবগুলো কিন্তু চলে আসবে। আর তোমরা যারা ইতিমধ্যে লাইভটা দেখছো তারা কিন্তু ওয়েব 26 এই কুপনটা ইউজ করে এখনই ইনস্ট্যান্ট 35% ডিসকাউন্ট পেয়ে যেতে পারো। এবং তোমরা লাইভে যারা শেষ পর্যন্ত থাকবা তাদের জন্য একটা সিক্রেট কোড আমি লাইভ শেষে কমেন্ট বক্সে দিয়ে দিব। ওই কোডটা ইউজ করলে তোমরা মাত্র 1250 টাকায় কিন্তু কোর্সটা কিনতে পারবা। হ্যাঁ, তো ওইটার জন্য ওয়েট করো লাইভ শেষ পর্যন্ত। আচ্ছা, তো এখন একটা নিজের প্রমোশন করি। আচ্ছা, তো তোমাদের এখন মেইনলি বেসিক দুইটা কাজ। একটা হচ্ছে তোমার পড়াশোনা করা লাগবে, আর একটা হচ্ছে তোমার তোমাকে গাইডলাইন করবে এমন একজন মানুষ তোমার দরকার। ঠিক আছে? তো এটার জন্য তোমার পড়াশোনা করার জন্য আমাদের কমার্সের একাডেমিক টু অ্যাডমিশন এই কোর্সটা তোমাকে কিনতে হবে, এনরোল করে ফেলতে হবে। আর মেন্টরশিপের জন্য তোমরা আমার প্রেসেস মেন্টরশিপ প্রোগ্রামটাতে তোমরা জয়েন করতে পারো। ঠিক আছে? তো এই গেল বেসিক্যালি তোমরা কোথায় কি করবা। আর আমাদের লাইভ মোটামুটি শেষ। তো তোমাদের জন্য যারা এই পর্যন্ত লাইভটা দেখছো তোমরা ওয়েব 26 এই কোডটা ইউজ করো। কমেন্ট বক্সে অসংখ্য তোমার লিঙ্ক দিয়ে দিচ্ছে আমাদের কমেন্ট মডারেটররা, তো ওইখান থেকে তুমি ক্লিক করে কিন্তু এখনই চলে যেতে পারো। হ্যাঁ, তো 35% ডিসকাউন্ট কখন পাবা? যখন ওয়েব 26 এই কোডটা তুমি ইউজ করবা। আর বইয়ে তোমার 10% ডিসকাউন্ট থাকবে। কোর্স প্রাইস নর্মালি তোমার 2250 টাকা, কিন্তু একটা টাইম লিমিট পর্যন্ত তুমি যদি ওয়েব 26 কুপনটা ইউজ করো তাহলে কিন্তু আফটার ডিসকাউন্ট তোমার কোর্সটার প্রাইস চলে আসবে 1462 টাকা। আর যারা এই পর্যন্ত লাইভটা দেখছো আমি তাদের জন্য একটা স্পেশাল গিফট দিব। তাদের জন্য কমেন্ট বক্সে আমি কিন্তু একটা সিক্রেট কুপন দিয়ে দেবো। ওই কুপনটা ইউজ করে তুমি আরও 1000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে। অর্থাৎ তোমার টোটাল কোর্সের প্রাইস কিন্তু তোমার 1250 টাকা চলে আসবে। হ্যাঁ, তো কমার্সের পোলাপান, ফাঁকিবাজ পোলাপান, অসংখ্য ধন্যবাদ যারা এই পর্যন্ত লাইভটাতে দেখছো। তো তোমাদের সামনে একটা বড় একটা চ্যালেঞ্জ, এইচএসসি লাইফের 2টা বছর পার করা। আমাদের মঞ্জুয়ারা ম্যাম একটা কথা বলতো, আমি নটরডেম কলেজে ছিলাম, তো ম্যাম বলতো যে কলেজ লাইফটা হচ্ছে তোমার, হ্যাঁ, কলেজ লাইফটা হচ্ছে তোমার একটা স্যান্ডউইচের মতো, তুমি হচ্ছে মাঝখানের পাটটা, দুই পাট দিয়ে তোমাকে চাপ দিয়ে খেয়ে ফেলা হবে। ঠিক আছে? তো এই প্রেশারটা যারা হ্যান্ডেল করতে পারবা তারা আলটিমেটলি কিন্তু ভালো কিছু করবা। হ্যাঁ, তো এখন তোমাদের সুপ্রিয় অজয় ভাইয়াকে কোনো মোটিভেশন চাপ দেবে? কে দিবে, মানে কিসের চাপ সেটা বলেন একটু। একাডেমিক প্রেশার, আর আর তোমাদের মতো মেন্টররা বেশি করে প্রেশার দিবে স্টুডেন্টদের যে পড়াশোনা করো পড়াশোনা করো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ কমার্সের পোলাপান যারা আছো এই পর্যন্ত যারা লাইভ দেখছো। তো তোমাদের জন্য কিছুক্ষণ পরে আমি কিন্তু কুপনটা দিয়ে দিব। তো সবাই ভালো থাকো, তোমরা একাডেমিক প্রেশার অ্যাডমিশন প্রেশারটা সামলাও, এবং তোমাদের জন্য একাডেমিক টু অ্যাডমিশন যে কোর্সগুলো আছে, যা যা কোর্স আছে সব কিছু আমাদের চ্যানেলে পেয়ে যাবা। তো অসংখ্য ধন্যবাদ লাইভটাতে যুক্ত থাকার জন্য। তোমাদের সাথে পরবর্তীতে আবার কোনো সময় দেখা হবে। আসসালামু আলাইকুম। তোমার প্রিয় অজিত ভাই কিছু বলুন। সবাইকে বাই, আর কয়েকটা নাকি রিপ্লাই দিছি, ওদেরকে ইনবক্সে হাই। Shit, man.